পোলারাইজেশন বা অপটিক্যাল অ্যাক্টিভিটি এই টপিকটা নিয়ে ডিসকাস করব। এখানে সিলেবাসে যেগুলো আছে সেটাই রকম। অপটিক্যাল রোটেশন কি এইটাকে ইন্ট্রোডিউস করা হবে। অপটিক্যাল রোটেশন বা অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে কি বোঝায় সেটার সাথে ইন্ট্রোডিউসড হব। রোটেটরি পোলারাইজেশন এই ফিনোমেননটার সাথে অ্যাসোসিয়েটেড কতগুলো সিস্টেমেটিক লস that were provided by Biot's and known as Biot's laws for rotatory polarization. এই লস গুলো নিয়ে ডিসকাস করা হবে। এই ল গুলোকে অ্যাপ্লাই করে কিভাবে আমরা কোনো একটা সাবস্টেন্সের অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের স্পেসিফিক রোটেশন ওটাকে মেজার করতে পারি সেটা নিয়ে ডিসকাস করব। আমরা দেখব যে স্পেসিফিক রোটেশন মেজারমেন্টটা সেই যে সাবস্টেন্সটা করা হচ্ছে সেই সাবস্টেন্সের মলিকুলার কনফিগারেশন দ্বারা ডিটারমাইন্ড হয়। হ্যাঁ, এটা ফিজিসিস্টদের থেকেও কেমিস্টদের কাছে মোর ইন্টারেস্টিং। এই টপিকটা ইজ অফ প্যারামাউন্ট ইন্টারেস্ট টু দি কেমিস্ট। কেমিস্ট্রিতে পোলারাইজেশনটা কিন্তু আরো ডিটেলে পড়ানো হয়। মলিকুলার ডিসিমেট্রি স্টাডি করার জন্য এই রোটেটরি পোলারাইজেশন টপিকটা লাগে। ফ্রেনেলস থিওরি ফর অপটিক্যাল রোটেশন একটা কোয়ালিটেটিভ থিওরি, যে থিওরিটা দিয়ে আমরা এই অপটিক্যাল রোটেশন ফিনোমেননটাকে এক্সপ্লেন করব। We will calculate the angle of rotation with the help of Fresnel's theory. There is an experimental verification of Fresnel's theory. আমরা সেটাকে ডিসকাস করব। তারপর মেজারমেন্ট টেকনিক, হ্যাঁ, কিভাবে এই স্পেসিফিক রোটেশন বা তোমার অ্যাঙ্গেল অফ রোটেশনটাকে মেজার করা যায়। There is an instrument, there is a device which is known as the polarimeters. এই পোলারিমিটার অনেক রকমের হয়। আমাদের এখানে দু ধরনের পোলারিমিটার নিয়ে ডিসকাস করতে বলা আছে। একটা হচ্ছে হাফ সেট পোলারিমিটার আর আরেকটা হচ্ছে বাইকোয়ার্জ পোলারিমিটার। এইগুলো নিয়ে আমরা ইন ডিটেল আজকে ডিসকাস করব। হ্যাঁ, দেখো। So let us first introduce with the phenomenon optical rotation or the optical activity, বা অনেক সময় এটাকে আমরা রোটেটরি পোলারাইজেশনও বলে থাকি। এটা বেসিক্যালি phenomenon of rotation of the plane of polarization of a plane polarized light as it passes through some certain materials. নির্দিষ্ট কিছু মেটেরিয়ালস রয়েছে, ধরো সে কোয়ার্জের মধ্যে দিয়ে একটা প্লেন পোলারাইজড লাইট পাস করছে, বা একটা সুগার সলিউশনের মধ্যে দিয়ে প্লেন পোলারাইজ লাইট পাস করছে। তো যাওয়ার সময় এই যে প্লেন পোলারাইজ লাইটের ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন, সেই ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা রোটেট করে যায়। এই ক্রিস্টালটা ছেড়ে যখন লাইটটা বেরোচ্ছে বা সুগার সলিউশনটা ছেড়ে যখন লাইটটা বেরোচ্ছে, এটা কিন্তু প্লেন পোলারাইজ লাইটই থাকছে। বাট ইনিশিয়ালি ইনসিডেন্ট লাইটের ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন যা ধরো এইরকম আর কি, ইনসিডেন্ট লাইটের ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা হচ্ছে এইরকম। হ্যাঁ, এবার এইটা তোমার একটা সুগার সলিউশনের মধ্যে দিয়ে গেল, যেটাকে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বলে থাকি। এবার যাওয়ার পর ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা এইরকম একটা ডিরেকশনে হয়ে গেছে। তাহলে দেখো ইনিশিয়াল ডিরেকশনটা এইটা এরকম একটা অ্যাঙ্গেলে রোটেট করে গেছে। এই জিনিসটাকেই, এই ফিনোমেননটাকে আমরা অপটিক্যাল রোটেশন বলে থাকি। ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা যদি রোটেট করে যায় তাহলে প্লেন অফ পোলারাইজেশন বা প্লেন অফ ভাইব্রেশন এইগুলো কি সবগুলোরই রোটেশন হবে। সুতরাং এই রোটেশন অফ প্লেন অফ পোলারাইজেশন বা রোটেশন অফ প্লেন অফ ভাইব্রেশন বা রোটেশন অফ দি ইলেকট্রিক ফিল্ড অফ এ প্লেন পোলারাইজড লাইট অ্যাজ ইট পাসেস থ্রু সাম সার্টেন মেটেরিয়ালস, এই ফিনোমেননটা কি আমরা অপটিক্যাল রোটেশন বা অপটিক্যাল অ্যাক্টিভিটি বা রোটেটরি পোলারাইজেশন বলে থাকি। যে সাবস্টেন্সগুলো এই ফিনোমেননটা এক্সিবিট করে তাদেরকে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বলা হয়। অপটিক্যাল অ্যাক্টিভিটি অকার্স অনলি ইন কাইরাল মলিকিউলস। কাইরাল মলিকিউলস বলতে কোন মলিকিউলগুলো? যে মলিকিউলগুলো কিছু মাইক্রোস্কোপিক সিমেট্রি ল্যাক করে। মলিকিউলের কিছু যদি সিমেট্রি ল্যাকিং থাকে তাহলে এরকম কাইরালিটি দেখা যায়, এবং এই অপটিক্যাল অ্যাক্টিভিটিটা অ্যারাইজেস বিকজ অফ দি কাইরালিটি, মলিকুলার কাইরালিটি। বাইরেফ্রিনজেন্সের মতো কিন্তু ব্যাপারটা নয় আর কি। অপটিক্যাল অ্যাক্টিভিটিটা আমরা ফ্লুইডের ক্ষেত্রেও দেখে থাকি। বাইরেফ্রিনজেন্স যেমন তোমার শুধুমাত্র ক্রিস্টালের মধ্যে দেখা যায়, ক্রিস্টালের সিমেট্রি বা অ্যাসিমেট্রি দ্বারা বাইরেফ্রিনজেন্স প্রপার্টিটা ডিটারমাইন্ড হয়, বাইরেফ্রিনজেন্স ফিনোমেননটা ডিটারমাইন্ড হয়। অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কিন্তু সেই রকম নয়। অপটিক্যাল অ্যাক্টিভিটিটা ফ্লুইডের ক্ষেত্রেও দেখা যায়। এই যে সুগার সলিউশনের কথা বলছিলাম, সুগার সলিউশনের মধ্যে দিয়ে যখন একটা প্লেন পোলারাইজড লাইট পাস করে, it exhibits the optical activity phenomenon. তো
যে অপটিক্যাল অ্যাক্টিভিটির কথাটা আমরা বলছি সেইটা তো ফ্লুইডে দেখা যায়, কাজে এটা গ্যাসের বিভিন্ন গ্যাসের মধ্যে দেখা যেতে পারে, এটা সলিউশন অফ কাইরাল মলিকুলসের ক্ষেত্রে দেখা যেতে পারে, বা যে সমস্ত মলিকুলের হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার আছে, প্রোটিন যেমন, হ্যাঁ, প্রোটিনের ক্ষেত্রে এরকম হেলিক্যাল সেকেন্ডারি স্ট্রাকচার আছে, তার মধ্যে দিয়ে যাওয়ার সময় এরকম অপটিক্যাল অ্যাক্টিভিটি ফিনোমেননটা অবজার্ভ করা যায়, এবং কিছু লিকুইড ক্রিস্টালের ক্ষেত্রেও জিনিসটাকে দেখা যায়। শুধু তাই নয়, এটা সলিডের ক্ষেত্রেও দেখা যায়। হ্যাঁ, ইট ইজ অবজার্ভড ইন কাইরাল সলিডস সাচ এজ সার্টেন ক্রিস্টালস উইথ এ রোটেশন বিটুইন অ্যাডজেসেন্ট ক্রিস্টাল প্লেনস। কোয়ার্জের ক্ষেত্রেও দেখা যায়। হ্যাঁ, কোয়ার্জের ক্ষেত্রে এরকম লেফট হ্যান্ড কোয়ার্জ, রাইট হ্যান্ড কোয়ার্জ রয়েছে, আমি সেটাতে পরের স্লাইডটাতে আসছি। বা বিভিন্ন মেটামেটেরিয়ালস এদের ক্ষেত্রেও এই প্রপার্টিটা দেখা যায়। আমি থার্ড পয়েন্টটি যেটা বললাম, আরেকবার জিনিসটাকে সামারাইজ করছি। বাইরেফ্রিনজেন্স প্রপার্টিটা কিন্তু আমরা যখন পড়ি, বাইরেফ্রিনজেন্স ফেনোমেননটা যখন আমরা পড়ি, সেখানে দেখেছিলাম যে এই ফেনোমেননটা is determined by the crystal structure. হ্যাঁ, ক্রিস্টাল সিমেট্রি দ্বারা এই প্রপার্টিটা ডিটারমাইন্ড হয়। কাজেই বাইরেফ্রিনজেন্সটা শুধুমাত্র ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে আমরা দেখে থাকি, বাট অপটিক্যাল অ্যাক্টিভিটি এই যে প্রপার্টিটা, এটা তোমার গ্যাসেসের ক্ষেত্রে দেখা যেতে পারে, এইটা লিকুইডের ক্ষেত্রে দেখা যেতে পারে, এবং কিছু ক্রিস্টালের ক্ষেত্রেও এই প্রপার্টিটা অবজার্ভ করা যেতে পারে। তো এই যে রোটেশন অফ দি প্লেন অফ পোলারাইজেশন বা রোটেশন অফ দি ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন, সেইটা দু ধরনের হতে পারে, দুভাবে হতে পারে। একটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন, যেটাকে আমরা ডেক্সট্রো রোটেটরি বা ডি রোটেটরি পোলারাইজেশন বলে থাকি। আর একটা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, যেটাকে আমরা লেফট রোটেটরি বা লেভো রোটেটরি বা এল রোটেটরি বলে থাকি। আমি জিনিসটাকে এখানে এঁকে দেখানোর চেষ্টা করছি। ধরো এইটা হচ্ছে ইনসিডেন্ট প্লেন পোলারাইজড লাইটের ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন, হ্যাঁ, সে ইআই, ইনসিডেন্ট লাইটের ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন। এবার যখন এটা সুগার সলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে বা কোনো একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ধরো ইলেকট্রিক ফিল্ডটা এইরকম কোনো একটা ডিরেকশনে হয়ে যাচ্ছে। ইমার্জেন্ট বিমের ইলেকট্রিক ফিল্ডটা এইরকম, এইটা একটা কেস হতে পারে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কোন ডিরেকশনে রোটেট করছে? it rotates in the clockwise sense, এটা ক্লকওয়াইজ সেন্সে রোটেট করছে। যদি ক্লকওয়াইজ সেন্সে রোটেট করে তাহলে এটাকে আমরা বলবো ডি রোটেটরি বা ডেক্সট্রো রোটেটরি বা রাইট হ্যান্ডেড রোটেশন। হ্যাঁ, অন দি আদার হ্যান্ড, যদি এইটা এইরকম ডিরেকশনে রোটেট করতো, এইরকম ডিরেকশনে যদি রোটেট করতো, ইনিশিয়াল ইলেকট্রিক ফিল্ডটা ধরো এই ডিরেকশনে রয়েছে, আর ইমার্জেন্ট বিম যেটা সলিউশনের মধ্যে দিয়ে বা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সের মধ্যে দিয়ে যাওয়ার পরে ইলেকট্রিক ফিল্ডটা এইরকম ডিরেকশনে হয়ে গেছে, সেক্ষেত্রে এইটাকে আমরা বলতাম এল রোটেটরি, হ্যাঁ, বা লেভো রোটেটরি। এরকম ভাবে আমরা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্স গুলোকে দুভাগে ভাগ করে থাকি, ডেক্সট্রো রোটেটরি এবং লেভো রোটেটরি, বা লেফট হ্যান্ডেড রোটেশন এল রোটেটরি অর ডি রোটেটরি, বা আর রাইট রোটেটরিও বলা হয়। হ্যাঁ, এখানে তোমার কিছু এক্সাম্পলস দেওয়া রয়েছে। সুক্রোজ বা ক্যাম্ফর এই ধরনের মেটেরিয়াল গুলো ডি রোটেটরি, হ্যাঁ, এরা তোমার রাইট হ্যান্ডেড রোটেশনকে দেখায়, whereas cholesterol is L rotatory. Optical activity of crystal is associated with the structural dissymmetry of the crystal. হ্যাঁ, ক্রিস্টালের ডিসিমেট্রি দ্বারা অপটিক্যাল অ্যাক্টিভিটিটা ডিটারমাইন্ড হয়। মলিকুলের ক্ষেত্রে যেমন কাইরালিটি দ্বারা ডিটারমাইন্ড হয়, মলিকুলের ক্ষেত্রে যেমন তোমার হেলিক্যাল স্ট্রাকচার দ্বারা ডিটারমাইন্ড হয় অপটিক্যাল অ্যাক্টিভিটি ফেনোমেননটা, ক্রিস্টালের ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারাল ডিসিমেট্রি determines the optical activity phenomenon. Optically active crystals are found to possess one or more screw axis of symmetry, as you are already concerned in the context of birefringence. In this case, the atoms or molecules constituting the crystals are arranged on a spiral, which may be left-handed or right-handed. ক্রিস্টালের মধ্যে অ্যাটম বা মলিকিউলগুলোর স্ট্রাকচারটা স্পাইরাল স্ট্রাকচার হতে পারে। একটা ক্রিস্টালের মধ্যে অ্যাটম বা মলিকুলগুলো যদি এরকম স্পাইরাল স্ট্রাকচার থেকে থাকে, তাহলেও কিন্তু এইটা অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করবে। এই স্পাইরাল স্ট্রাকচারটার মধ্যে যদি লেফট হ্যান্ডেড সেন্স থাকে, তাহলে এটা তোমার এল রোটেটরি হবে। অন দি আদার হ্যান্ড, যদি রাইট হ্যান্ডেড স্ট্রাকচার থাকে, তাহলে এটা ডি রোটেটরি হবে। এবার কিছু ক্রিস্টাল রয়েছে যারা বোথ ভ্যারাইটিতেই অ্যাপিয়ার করে।
একটা জাস্ট আরেকটা মিরর ইমেজ, যাতে করে দু ধরনের রোটেশনই এখানে সম্ভব আর হ্যাঁ, অপোজিট ডিরেকশনে দু ধরনের রোটেশনই সম্ভব। কোয়ার্জ আমরা দেখব, এল কোয়ার্জ এবং আর কোয়ার্জ, দু ধরনের কোয়ার্জই অ্যাভেলেবেল। ঠিক আছে, এইখানে মেনলি আমি যে জিনিসটা বলতে চাইলাম যে অপটিক্যাল অ্যাক্টিভিটি আমরা লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে তো দেখে থাকি, তার পাশাপাশি সলিড ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রেও দেখে থাকি। তো এই রোটেশনাল সেন্সটা প্লেন অফ পোলারাইজেশনের যে রোটেশন সেইটা ক্লকওয়াইজ সেন্সে হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে হতে পারে। অ্যাকর্ডিংলি আমরা সেই সাবস্টেন্সগুলোকে দুভাগে ভাগ করে থাকি, ডেক্সট্রোরোটেটারি বা লেভোরোটেটারি। এবার মলিকুলের ক্ষেত্রে, আই মিন লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে অপটিক্যাল অ্যাক্টিভিটির অরিজিনটা হচ্ছে মলিকুলার কাইরালিটি, একটা হেলিক্যাল স্ট্রাকচার লাইক প্রোটিন, সেইটাই অপটিক্যাল অ্যাক্টিভিটিটাকে ডিটারমাইন করে। অন দি আদার হ্যান্ড একটা ক্রিস্টালাইন সলিডে অ্যাটম বা মলিকিউলগুলোর স্ট্রাকচারাল অ্যাসিমেট্রি যদি থেকে থাকে, অ্যাটম বা মলিকিউলগুলোর যদি স্পাইরাল অ্যারেঞ্জমেন্ট থেকে থাকে, তাহলে এখানে এই রোটেটরি পোলারাইজেশন বা অপটিক্যাল অ্যাক্টিভিটি ফিনোমেনাটা অবজার্ভ করা যায়। There are some substances in solution which show this property. In this case, optical activity is associated with the asymmetrical structure of themselves, of the molecules themselves. There may be a preferential direction of rotation associated with a molecule. এটা বেসিক্যালি আগের স্লাইডে যে ইনফরমেশনটা দিলাম তার সাথেই করেসপন্ডেন্ট। বলো, এখান পর্যন্ত জিনিসটা কি ক্লিয়ার হলো? আমরা এখানে রোটেশনাল পোলারাইজেশন বলতে, রোটেটরি পোলারাইজেশন বা অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে যে জিনিসটাকে বলতে চাইলাম, অপটিক্যাল অ্যাক্টিভিটি বলতে যেটা বলতে চাইলাম, ক্লিয়ার হলো কি সবার কাছে? বলো একটু, রেসপন্ড করো, কাউকে দেখতে পাচ্ছি না তো এমনি, বলো একটু। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এইটারই বেসিক্যালি কন্টিনিউয়েশন আর কি। কোনো একটা সলিউশনের মধ্যে যে মলিকিউলগুলো থাকে সেইগুলো তো র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকে, কাজেই এখানে কি অ্যাপারেন্টলি মনে হতে পারে যে তোমার একটা মলিকিউল দ্বারা যে রোটেশন হচ্ছে অন্য মলিকিউল দ্বারা সেই রোটেশনটা ক্যান্সেলড আউট হচ্ছে? আমি আবার কথাটায় আসছি। একটা ক্রিস্টালাইন সলিডের মধ্য দিয়ে যখন একটা প্লেন পোলারাইজ লাইট পাস করছে, সেখানে অ্যাটম বা মলিকিউলগুলোর যদি স্পাইরাল স্ট্রাকচার থেকে থাকে, স্পাইরাল অ্যারেঞ্জমেন্ট থেকে থাকে, তাহলে একটা ইউনিফর্ম ডিরেকশনে, একটা নির্দিষ্ট সেন্সে পোলারাইজেশন ডিরেকশনটা রোটেট করবে, ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা রোটেট করবে। এখন মলিকিউলগুলো যদি লিকুইডের মধ্যে ইমার্স থাকে, লিকুইড মলিকিউলের মধ্য দিয়ে তুমি যখন প্লেন পোলারাইজ লাইটকে পাঠাচ্ছ, সেখানে তোমার রোটেটরি পোলারাইজেশনটা ইজ ডিটারমাইন্ড বাই দি কাইরালিটি অফ দি মলিকিউলস, বাই দি মলিকুলার ডিসিমেট্রি। এখন এই মলিকিউলগুলো তো লিকুইডের মধ্যে র্যান্ডামলি ওরিয়েন্টেড, আনলাইক দি ক্রিস্টালের ক্ষেত্রে মলিকিউলগুলো, অ্যাটমগুলো তোমার একদম ফিক্সড অ্যারেঞ্জমেন্ট থাকে। কিন্তু লিকুইডের মধ্যে মলিকিউলের যে ডিস্ট্রিবিউশন সেটা তো কমপ্লিটলি র্যান্ডাম। কিন্তু এখানে optical rotation produced by one molecule will not be cancelled by the optical rotation produced by the other molecule. তার কারণ দুটো মলিকিউলই কিন্তু একই সেন্সে রোটেশনটাকে প্রডিউস করছে। একটা নির্দিষ্ট কেমিক্যাল কনফিগারেশন যদি থাকে লিকুইডটার, একটা ধরো আমি শুধুমাত্র সুগারেরই সলিউশন নিয়েছি, তাহলে সুগারের প্রত্যেকটা মলিকিউল কিন্তু একই রকম ডিরেকশনে রোটেশনটাকে প্রডিউস করবে, একই রকম সেন্সে রোটেশনটাকে প্রডিউস করবে। কাজেই লিকুইডের মধ্যে ওরিয়েন্টেশন থাকা সত্ত্বেও the rotations they produce will not cancel out because the rotational sense is the same for all the molecules having similar dissymmetry. Thus, the optical activity is caused by the structural dissymmetry of the crystals or by molecular dissymmetry. And to be precise, the origin of rotatory polarization or optical activity is this point: the structural dissymmetry of the crystal or the molecular dissymmetry. কিভাবে জিনিসটাকে আমরা ডেমনস্ট্রেট করতে পারি? ধরো একটা প্লেন পোলারাইজ লাইট নিলাম, একটা প্লেন পোলারাইজ লাইট নিয়ে এটাকে দুটো ক্রস পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠালাম। এই দুটো খুব সুন্দরভাবে স্কিমেটিক্যালি ক্রস পোলারয়েডকে রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারছো? এর উইন্ডোটা তোমার কিরকম, এরকম ভার্টিক্যাল ডিরেকশনে রয়েছে, এর উইন্ডোটা তোমার হরাইজন্টাল ডিরেকশনে রয়েছে। কাজে এই দুটো কি
ক্রস পোলারয়েড। তো এর মধ্যে দিয়ে আমি ধরো একটা লিনিয়ারলি পোলারাইজড লাইটকে পাঠালাম, একটা লিনিয়ারলি পোলারাইজড লাইটকে পাঠালাম। এইটা যদিও আনপোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। ধরে নাও না যে এখান থেকে তোমার একটা ওকে, মানে এখান থেকে যে লাইটটা যাচ্ছে এটা কি লিনিয়ারলি পোলারাইজড লাইট। এবার যদি আমি এখানে একটা ক্রস পোলারয়েডকে রাখি, তাহলে কি ফিল্ডটা কমপ্লিটলি ডার্ক হবে। এইটাকে আমি পোলারাইজার বলতে পারি। প্রথম যে পোলারয়েডটা সেটাকে আমি পোলারাইজার বলতে পারি, আর দ্বিতীয় যে পোলারয়েডটা সেটাকে আমরা অ্যানালাইজার বলতে পারি। So if we allow the incident beam to pass through two cross polaroid, the field of analyzing polaroid will be dark. আমরা অ্যানালাইজিং পোলারয়েড থেকে যদি অবজার্ভ করি তাহলে দেখতে পাবো ফিল্ডটা ডার্ক হয়ে গেছে। এটা অ্যাজ এক্সপেক্টেড, নতুন কিছু নয়। এবার আমরা এই দুটো পোলারয়েডের মাঝখানে একটা অ্যাক্টিভ সাবস্টেন্সকে বসালাম, হ্যাঁ, একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সকে বসালাম। ধরো আমি এখানে একটা টিউবকে বসিয়ে দিলাম, যে টিউবের মধ্যে সুগার সলিউশন রয়েছে। একটা টিউবকে বসিয়ে দিলাম যেখানে ধরো সুগার সলিউশন রয়েছে, বা একটা কোয়ার্টজ ক্রিস্টালকে বসালাম যে ক্রিস্টালটাকে কাট করা হয়েছে পারপেন্ডিকুলার টু দি অপটিক অ্যাক্সিস। এই দুটো ক্রস পোলারয়েডের মধ্যে যদি একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সকে পাঠানো হয়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে অ্যানালাইজিং পোলারয়েডের ফিল্ডটা কমপ্লিটলি ডার্ক নয়, দেয়ার ইজ সাম ইন্টেন্সিটি। হ্যাঁ, আমরা কিছু ইন্টেন্সিটি কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবো। এবার যদি অ্যানালাইজিং পোলারয়েডটাকে আমরা রোটেট করি বাই সাম অ্যাঙ্গেল, তবেই কিন্তু ফিল্ডটা কমপ্লিটলি ডার্ক হবে। তো এই অবজারভেশনটার কারণ কি? ক্রস পোলারয়েড তো ছিল, যখন কোনো রকম অ্যাক্টিভ সাবস্টেন্স ছিল না, ক্রস পোলারয়েডের ফিল্ডটা ডার্ক। এবার এই দুটো পোলারয়েডের মাঝখানে যদি একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সকে বসিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অ্যানালাইজিং পোলারয়েডের ফিল্ডটা কমপ্লিটলি ডার্ক হবে না। তো হাউ ক্যান উই এক্সপ্লেন দিস ফেনোমেনন? We can explain the phenomenon on the basis of rotatory polarization. As the plane polarized light after the first polaroid passes through the optically active substance, ফার্স্ট পোলারয়েড থেকে যে পোলারাইজড লাইটটা পাচ্ছি সেইটা তো তোমার অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, কোয়ার্টজ বা সুগার সলিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় এর যে প্লেন অফ পোলারাইজেশন, ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন দ্যাট উইল রোটেট বাই সাম অ্যাঙ্গেল, and the electric field vibration will take up some new direction, একটা অন্য ডিরেকশনে এটা অ্যালাইনড হবে, which is other than the perpendicular direction of the path axis of the second polaroid। কাজে এটা কিন্তু কমপ্লিটলি কাট অফ হয়ে যাবে না। হ্যাঁ, আমরা যদি অ্যানালাইজিং পোলারয়েডের ওরিয়েন্টেশনটাকে আরেকটু রোটেট করি টু সাম অ্যাঙ্গেল, লেফট ওয়াইজ বা রাইট ওয়াইজ, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেট করি, তবেই কিন্তু ফিল্ডটা ডার্ক হবে। তো ইনিশিয়াল পজিশন অফ দি অ্যানালাইজার, মানে পাস অ্যাক্সিস অফ দি অ্যানালাইজার ইনিশিয়াল পজিশন, অর্থাৎ বিফোর উই প্লেস দি অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সটা বসানোর আগে পোলারয়েড, অ্যানালাইজিং পোলারয়েডের যে ওরিয়েন্টেশন ছিল, আর অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সটা বসানোর পর পোলারয়েডটাকে, অ্যানালাইজিং পোলারয়েডটাকে ঘুরিয়ে যে পজিশনে নিয়ে যাওয়া হলো যাতে করে ফিল্ডটা ডার্ক হয়ে যায়, এই দুটোর মধ্যে যদি সেপারেশনটাকে আমরা মাপতে পারি, অ্যাঙ্গুলার সেপারেশনটাকে যদি মাপতে পারি, তাহলেই সাবস্টেন্সটা কতটা অপটিক্যাল রোটেশন প্রডিউস করেছে সেটাকে বের করে ফেলতে পারবো। অ্যানালাইজিং পোলারয়েড ক্যান বি রোটেটেড থ্রু so that the field becomes dark. The angle of rotation of the analyzer is the measure of angle of rotation of plane of polarization that the active substance has produced. এরকম ভাবে তাহলে আমরা এই অপটিক্যাল রোটেশন কতটা অ্যাঙ্গেলে হয়েছে এটাকে মেজার করে ফেলতে পারি। ওকে, এই যে এখানে তোমার বেসিক্যালি এই স্কিমটাকে দেয়া রয়েছে, এটা তোমাদের প্র্যাকটিক্যালও আছে, পোলারিমিটার ইনস্ট্রুমেন্টটা করার সুযোগ হবে কিনা আমি জানি না। এটা বেসিক্যালি কি একটা, সরি, এইটা বেসিক্যালি একটা সোর্স অফ লাইট, এটা আনপোলারাইজড লাইট। হ্যাঁ, এই যে 2 নাম্বারটা বেসিক্যালি তোমার প্লেন অফ ভাইব্রেশনটাকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটাকে এটা কন্টেন্ট করেছে, বা প্লেন অফ ভাইব্রেশনটাকে এটা কন্টেন্ট করে আছে। এবার দেখো এখানে একটা পোলারয়েডকে ইউজ করা হয়েছে, এইটা হচ্ছে তোমার পোলারয়েড। এই পোলারয়েডটা কি করছে? আনপোলারাইজড লাইটটাকে পোলারাইজড লাইট করে দিচ্ছে, আনপোলারাইজড লাইটটাকে পোলারাইজড লাইট করে দিচ্ছে। এবার এই যে 5 নাম্বার দিয়ে যেটাকে মার্ক করা রয়েছে সেটা হচ্ছে একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। ধরো এখানে আমরা একটা সুগার সলিউশনের টিউবকে বসিয়ে দিয়েছি, একটা টিউব নিয়েছি যে টিউবের মধ্যে সুগার সলিউশন রয়েছে, নিয়ে সেইটাকে বসিয়ে দেওয়া হয়েছে। এবার লাইটটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, যত যাচ্ছে দেখো ইলেকট্রিক ফিল্ডটা রোটেট করছে,
যত দূর যাবে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের লেন্থটা যত বড় হবে তত কিন্তু এই ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনের রোটেশনটা বাড়তে থাকবে। After it passes through the after it passes through the substance, এর ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা একটা অ্যাঙ্গেলে রোটেট করে গেছে। এই ডিরেকশনের রেসপেক্টে দেখো একটা রোটেশন হয়েছে, এইরকম কিছু একটা রোটেশন হয়েছে সাম থিটা বা ফাই অ্যাঙ্গেলে। তো এবার আমরা এখানে অ্যানালাইজিং পোলারয়েডটাকে ঘোরাতে পারি যাতে করে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম পাই, বা উল্টো দিকে ঘোরাতে পারি যাতে করে ইন্টেন্সিটিটা কমপ্লিটলি কাট অফ হয়ে যায়। তাহলে ইনিশিয়াল পজিশনের রেসপেক্টে অ্যানালাইজিং পোলারয়েডটাকে কতটা অ্যাঙ্গেলে ঘোরাতে হয়েছে সেইটা যদি মেজার করতে পারি তাহলেই বলতে পারবো যে অ্যাক্টিভ সাবস্টেন্সটা কতটা অপটিক্যাল রোটেশন প্রডিউস করেছে। ঠিক আছে, অ্যাপারেন্টলি কি মনে হয় এই অপটিক্যাল রোটেশনটা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করবে? কতটা অ্যাঙ্গেলে রোটেশন হবে সেইটা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করা উচিত? এনি আইডিয়া? বলো কেউ। কতটা অ্যাঙ্গেলে রোটেট করবে কোন আইডিয়া, বা কোন কোন জিনিস দ্বারা ডিটারমাইন্ড হবে অ্যাঙ্গেল অফ রোটেশনটা? মিডিয়ামটার প্রপার্টির উপর ডিপেন্ড করবে। অ্যাক্টিভ সাবস্টেন্সটা কি সেইটা দ্বারা ডিটারমাইন্ড হবে অবশ্যই। আর কি বলো, আর কোন জিনিসের উপর? অ্যাক্টিভ সাবস্টেন্সটা কি, তার মলিকুলার কনফিগারেশনটা কি, সেইটার উপরে ডিপেন্ড করবে। আর কিসের উপর, আর কিসের উপর করা উচিত? মানে সাবস্টেন্সটার লেন্থটার উপর ডিপেন্ড করা উচিত। এই ছবিটা থেকে সেটা কি আমি রিড করতে বলছি? হ্যাঁ, এই ছবিটা থেকে দেখো সেটাই রিড করা হচ্ছে না। যত তুমি যাচ্ছ, যত এই বাম দিক থেকে ডান দিকে লাইটটা যাচ্ছে, দেখো ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশনটা তত রোটেটেড হচ্ছে। কাজেই এটা লেন্থের উপরেও ডিপেন্ড করবে। অ্যাক্টিভ সাবস্টেন্সটার লেন্থ দ্বারাও ডিটারমাইন্ড হবে। তো এই বায়োটস লস বলতে আমরা এখানে তোমার 4টে লস বলবো, যেখানে দেখবো যে অপটিক্যাল রোটেশনটা কোন কোন ফ্যাক্টর দ্বারা ডিটারমাইন্ড হয়। Biot carried out some systematic study and he arrived at these 4 conclusions. এখানে 4টে আমরা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্টটা হচ্ছে এটা, angle of rotation produced by an optically substance is proportional to the length of the substance traveled by the ray. এটা কিন্তু ডিরেকশনের উপরে ডিপেন্ড করে না। অ্যাঙ্গেল অফ রোটেশনটা কতটা হবে সেইটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের লেন্থ দ্বারা ডিটারমাইন্ড হবে। আমি যদি একটা রিফ্লেক্টর ইউজ করতাম তাহলে কি হতো বলতো? ধরো এইটা হচ্ছে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ একটা সাবস্টেন্স, তার লেন্থ। হ্যাঁ, এইরকম ভাবে তোমার একটা রে যাওয়ার সময় এখানে থিটা অ্যাঙ্গেল প্রডিউসড হলো। যদি এই রেটাকে আবার আমি এইদিকে আসতে দিতাম তাহলে কতটা অ্যাঙ্গেল অফ রোটেশন হবে টোটাল? যদি আমি ইনসিডেন্ট রেটাকে এই লেন্থটা ট্রাভার্স করার পর আবার রিফ্লেক্ট ব্যাক করতে দিতাম তাহলে টোটাল রোটেশন কতটা হতো? টোটাল রোটেশনটা হবে 2 থিটা। হ্যাঁ, এটা কিন্তু কোনোভাবেই নালিফাইড হচ্ছে না, মানে ডিরেকশন দ্বারা কিন্তু এটা ডিটারমাইন্ড নয়। এই ডিরেকশনে গেলে যদি থিটা হয়, অপোজিট ডিরেকশনে যদি লাইটটা আসতো তাহলে আরো থিটা অ্যাঙ্গেলের রোটেশন হবে। সুতরাং এটা শুধুমাত্র কতটা লেন্থ ট্রাভেল করছে তার উপরে ডিপেন্ড করবে। কাজেই আমি যত অ্যাক্টিভ সাবস্টেন্সে যত বেশি লেন্থ ইউজ করব, রোটেশনটা তত বেশি হবে। It is not affected by turning the substance around. Consequently, rotation will be annulled if the ray is reflected back through the substance. তাহলে সোজা কথা এখানে যেটা বলতে চাওয়া হলো যে অ্যাক্টিভ সাবস্টেন্সের লেন্থের সাথে প্রপোর্শনাল অপটিক্যাল রোটেশন। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দি কম্বাইন্ড রোটেশন প্রডিউসড বাই 2 ডিফারেন্ট সাবস্টেন্সেস। ধরো আমি একটা সলিউশন নিয়েছি, সেই সলিউশনে তোমার গ্লুকোজ আছে আর সুক্রোজ আছে। গ্লুকোজ আছে আর সুক্রোজ রয়েছে, দুটোই তোমার অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, দুটোই অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। তাহলে দুটোর জন্যই কি ইন্ডিভিজুয়াল রোটেশন হবে। আমি যদি একই কনসেন্ট্রেশনের একই লেন্থের গ্লুকোজ সলিউশন নিতাম তাহলে ধরো সাম থিটা অ্যাঙ্গেলে রোটেশন হতো। আমি যদি
একই মানে একই লেন্থের একই কনসেন্ট্রেশনের গ্লুকোজ সলিউশন নিতাম তাহলে θ1 রোটেশন হতো। আমি যদি একই কনসেন্ট্রেশন একই রকম লেন্থের সুক্রোজ সলিউশন নিতাম তাহলে অপটিক্যাল রোটেশনটা হতো θ। তো দুটোর যদি কম্বিনেশন নিই তাহলে টোটাল রোটেশনটা কত হবে θ1 প্লাস θ2। এখানে এই যে অ্যাঙ্গেল গুলোকে অ্যাড করছি সেই এডিশনটা অ্যালজেব্রিক সাম, অর্থাৎ আমার একটা সলিউশন থাকতে পারতো যেখানে তোমার ডেক্সট্রো রোটেটারি এবং লেভো রোটেটারি দুটো মেটেরিয়ালই রয়েছে। দেখতে পাচ্ছ ডেক্সট্রো রোটেটারি যেদিকে রোটেশন প্রডিউস করে, লেভো রোটেটারিটা কি ঠিক তার অপোজিট ডিরেকশনে রোটেশন প্রডিউস করে। কাজেই দুটোর প্রেজেন্সে টোটাল রোটেশন কত হবে, এই দুটোর অ্যালজেব্রিক সাম। একটা থেকে আরেকটা বিয়োগ করতে হতে পারে, বা যদি দুটো একই রকম সেন্সে রোটেশন প্রডিউস করে তাহলে দুটোকে সিম্পলি সাম করে দিতে হবে। তো সেকেন্ড পয়েন্টে এটাই বলা হলো, দি কম্বাইন্ড রোটেশন produced by two different substances having different thickness is the algebraic sum of the rotation caused by each of them separately. এইটা কি একটা প্রবলেম হিসাবে দেয়া রয়েছে, এই নিচে দেখো 3 নম্বর পয়েন্টে যাওয়ার আগে এই প্রবলেমটা দেখো। ধরো two solutions, two solutions produce 34 degree right handed and 24 degree left handed rotations respectively in an experiment. What amount of rotation will be produced by an equal mixture of the two solutions? বলতে পারবে? দুটো সলিউশন, একটা 34 ডিগ্রি রাইট হ্যান্ডেড রোটেশন প্রডিউস করে আর আরেকটা 24 ডিগ্রি লেফট হ্যান্ডেড রোটেশন প্রডিউস করে। তাহলে দুটোর যদি আমি মিক্সচার নিতাম বা দুটোকে যদি আমি ধরো এরকম ভাবে করতাম আর কি, এইখানে একটা সাবস্ট্যান্স নিয়েছি তারপরে আরেকটা সাবস্ট্যান্স নিয়েছি, এর মধ্যে দিয়ে যদি প্লেন পোলারাইজড লাইটটা যায় তাহলে টোটাল কতটা রোটেশন পাবো আমরা। এটা ধরো ইনসিডেন্ট বিম, এটা ইনসিডেন্ট বিম আর এটা ইমার্জেন্ট বিম, তাহলে ইমার্জেন্ট বিমের ইলেকট্রিক ফিল্ডটা কতটা ডিরেকশনে রোটেট করে যাবে বলো। সেকেন্ড পয়েন্টটা যদি বুঝে থাকো তাহলে এটা নিশ্চয়ই বলতে পারবে। দুটো মাইনাস করতে বলো না, মাইনাস তো করতেই পারো। 10 ডিগ্রি and in which sense রাইট হ্যান্ডেডটাই বেশি দেখতে পাচ্ছ 34 ডিগ্রি লেফট হ্যান্ডেডটা হচ্ছে 24 ডিগ্রি। কাজেই কম্বাইন্ড রোটেশন যেটা হবে সেটা কিন্তু 5 ডিগ্রি। কেন 5 ডিগ্রি হলো, কেন 10 ডিগ্রি নয়, কেন 10 ডিগ্রি নয় কেন? যদি এইরকম কম্বিনেশন হতো যে তোমার ধরো প্রথম সাবস্ট্যান্সটা তারপরে দ্বিতীয় সাবস্ট্যান্সটা, তাহলে কিন্তু 10 ডিগ্রি রাইট হ্যান্ডেড রোটেশন। কিন্তু এখানে বলা আছে প্রডিউসড বাই অ্যান ইকুয়াল মিক্সচার। হ্যাঁ, ধরো তোমার এইটা আমি সে 10 সিসি প্রথম সলিউশনটা নিয়েছি, সেখানে 34 ডিগ্রি হয়। আমি 10 সিসি দ্বিতীয় সলিউশনটা নিয়েছি, সেখানে 24 ডিগ্রি রোটেশন প্রডিউসড হয়। আমি যদি 10 সিসির মিক্সচার নিতাম তাহলে কি হতো, 10 সিসির মিক্সচারকে কি 5 সিসি করে ভাঙবো, ইকুয়াল ভলিউমে বলা আছে, ঠিক আছে। 10 সিসির যদি আমি মিক্সচার নিতাম, সেই 10 সিসির মিক্সচারে ইকুয়াল ভলিউম বলতে কি বলতে চাইছি, 5 সিসি রাইট হ্যান্ডেড অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সটা রয়েছে আর 5 সিসি তোমার লেফট হ্যান্ডেড অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সটা রয়েছে, সেই জন্য হাফ ফ্যাক্টরটা এসেছে। হ্যাঁ, এই জন্য হাফ ফ্যাক্টর এসেছে। আমি এইখানে যে ছবিটা দেখালাম এইরকম ভাবে যদি অ্যারেঞ্জমেন্টটা থাকতো তাহলে দি অ্যান্সার উড বি 10 ডিগ্রি রাইট হ্যান্ডেড রোটেশন। কিন্তু এই যে কথাটা বলা আছে ইকুয়াল মিক্সচার ইকুয়াল ভলিউম অফ দি টু সলিউশনস, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা হাফ ফ্যাক্টরকে ইন্ট্রোডিউস করতে হবে এন্ড দি অ্যান্সার উইল বি 5 ডিগ্রি রাইট হ্যান্ডেড রোটেশন। হয়েছে? বেশ, 3 নাম্বার পয়েন্টটা কি? 3 নাম্বার পয়েন্ট Bayes law এর যে থার্ড পয়েন্টটা, angle of rotation in case of solution is proportional to the amount of active substance present per unit volume of the solution. That is, it is proportional to the density of the solution. ডেনসিটিটা যত বেশি হবে angle of rotation থিটাটা তত বাড়তে থাকবে। Angle of rotation in case of a solution is proportional to the amount of substance present per unit volume, that is concentration. হ্যাঁ, থিটাটা কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল, থিটাটা লেন্থের সাথে প্রপোর্শনাল। অ্যাঙ্গেল অফ রোটেশন ভ্যারিজ উইথ দি ওয়েভলেন্থ অফ দি ইনসিডেন্ট লাইট। হ্যাঁ, আমরা পরে যখন ফ্রেনেলস থিওরি পড়বো সেখানে দেখব যে অপটিক্যাল রোটেশনটা
তোমার left handed circularly polarized light, right handed circularly polarized light, এদের refractive index গুলো দ্বারা determined. Refractive index is again determined by the wavelength. কাজেই অপটিক্যাল রোটেশনটা, অ্যাঙ্গেল অফ রোটেশনটা will vary with the wavelength of the incident light, and it will also vary with the temperature of the active solution. Active substance temperature দ্বারা determined হবে, but it is approximately proportional to the inverse square of the wavelength. Refractive index টা তো মোটামুটি ভাবে 25 ল ফলো করে, in সমান a plus b by lambda square. কাজেই এই অপটিক্যাল রোটেশনটা, অ্যাঙ্গেল অফ রোটেশনটা ল্যামডা স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আমরা যখন এই ফ্রেনেল থিওরিটা পড়বো সেখান থেকে এই আইডিয়াটা ক্লিয়ার হবে। তো এই হচ্ছে চারটে বায়টস ল, চারটে হচ্ছে ল যেগুলোকে বায়টস ল হিসেবে আমরা দেখলাম। প্রথম এবং থার্ড ল এই দুটোকে কম্বাইন করতে পারি। দেখো এখানে কি বলা হয়েছে, থিটাটা এল এর সাথে প্রপোর্শনাল। থার্ড লতে কি বলা হয়েছে, থিটাটা সি এর সাথে প্রপোর্শনাল। কাজেই থিটাটা কি এল ইন্টু সি এইটার সাথে প্রপোর্শনাল হবে। কোন একটা লিকুইড ধরো নির্দিষ্ট টেম্পারেচারে রয়েছে, আমি এখানে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের ইনসিডেন্ট লাইটের কথা কনসিডার করছি, তাহলে যে অ্যাঙ্গেল অফ রোটেশনটা প্রডিউসড হবে সেইটা কি লেন্থের সাথে প্রপোর্শনাল আর কনসেন্ট্রেশনের সাথে প্রপোর্শনাল। তাহলে থিটাটাকে আমরা লিখতে পারি অ্যাট এস ইন্টু এল ইন্টু সি, যেখানে এসটা কনস্ট্যান্ট, থিটা ইজ প্রপোর্শনাল টু এল, থিটা ইজ প্রপোর্শনাল টু সি। তাহলে আমরা থিটাটাকে বলতে পারি সাম এস ইন্টু এল ইন্টু সি, আর এস ইজ দি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। এই এসটাকে আমরা স্পেসিফিক রোটেশন বলে থাকি। S is called the specific rotation and it is determined by the active substance, molecular chirality, molecular dissymmetry এইটা দ্বারা ডিটারমাইন্ড হয়। বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে এই S প্রপার্টিটা বিভিন্ন রকম, গ্লুকোজের ক্ষেত্রে একরকম, সুক্রোজের ক্ষেত্রে একরকম, কোলেস্টেরলের ক্ষেত্রে একরকম। কেমিস্টরা কিন্তু এই স্পেসিফিক রোটেশনটাকে মেজার করে, এই প্রপার্টিটাকে স্টাডি করে। এবার সেখানে তোমার থিওরিটিক্যাল মডেলিং রয়েছে, এই স্পেসিফিক রোটেশনটাকে মলিকুলার স্ট্রাকচারের সাথে মডেল করা হয়েছে। তাহলে এই স্পেসিফিক রোটেশনটাকে এক্সপেরিমেন্টালি মেজার করে আমরা মলিকুলার স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। এই তো ফর এ লিকুইড at a given temperature, the angle by which the plane of polarization of a light of specific wavelength is rotated is proportional to the length through the material, and এখানে একটা and কথা মিসিং, and it is proportional to the concentration C by first and third Bayes law. তাহলে the rotation is and you know the rotation is not dependent on the direction of propagation, কোন ডিরেকশনে লাইটটা যাচ্ছে তার উপরে ডিপেন্ড করে। তো থিটা ইকুয়ালস টু SLC, এই থিটা এসটাকে আমরা স্পেসিফিক রোটেশন বলি। উই ক্যান ডিফাইন ইট ফর্মালি। থিটাটাকে কিভাবে ডিফাইন করা হয়, এর যে কনভেনশনাল ডেফিনিশন সেটাই রকম। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দি রোটেশন প্রডিউসড বাই এ 10 সেন্টিমিটার কলাম অফ লিকুইড containing 1 gram of the active substance per cc of the solution। অর্থাৎ তোমার এই যে সি, এই সিটা কত, সিটা হচ্ছে 1 গ্রাম পার সিসি। এলটা কত, এলটা হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। তাহলে যে থিটা ভ্যালুটা হবে সেটা কি আমরা স্পেসিফিক রোটেশন বলে থাকি। এটাই কনভেনশনাল ডেফিনিশন। Specific rotation is defined as the angular rotation produced by a 10 centimeter column of liquid that contains 1 gram of the active substance per cc of the solution। অর্থাৎ তুমি ধরো একটা সুগার সলিউশন নিলে, যে সুগার সলিউশনে পার সিসিতে ধরো 100 ml এর তোমার 100 গ্রাম সুগার আছে, পার সিসিতে 1 গ্রাম সুগার আছে। এবার সেই সলিউশনটা তুমি একটা 10 সেন্টিমিটার লম্বা টিউবের মধ্যে ইনসার্ট করো। এবার যদি একটা রে অফ লাইটের, একটা প্লেন পোলারাইজড লাইটের অ্যাঙ্গুলার রোটেশনটা, অপটিক্যাল রোটেশনটা মেজার করতে পারো, সেটাই হচ্ছে মেজার অফ দি স্পেসিফিক রোটেশন অফ সুগার। এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সটা দ্বারা ডিটারমাইন্ড হবে। The amount of rotation will vary with the temperature of the solution and the wavelength. As I said, the angle of rotation is found to vary, ওই কথাটাই লেখা রয়েছে। If a plane polarized polychromatic light is passing through such optically substance, it will decompose into constituents. এই ফিনোমেননটাকে আমরা রোটেটরি ডিসপারশন বলে থাকি। এটা একটা আরেকটা ডিফারেন্ট ফিনোমেনন বলতে পারো। এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো বলছিলাম সেগুলো কি একটা মনোক্রোম্যাটিক লাইটের ক্ষেত্রে বলতে পারো। একটা
একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ রয়েছে সেইটা দ্বারা ডিটারমাইন্ড হবে। এখন যদি আমি একটা পলিক্রোম্যাটিক লাইটকে পাঠাতাম তাহলে কি হতো, একটা পলিক্রোম্যাটিক লাইটকে পাঠালে সেখানে তো অনেকগুলো ল্যাম্বডা রয়েছে, বিভিন্ন ল্যাম্বডার জন্য অপটিক্যাল রোটেশনটা বিভিন্ন রকম হবে। তো এই ল্যাম্বডার জন্য এই ওয়েভলেন্থ দ্বারা যে ডেভিয়েশনটা প্রডিউসড হচ্ছে সেটা কিন্তু আমরা ডিসপারশন বলে থাকি, প্রিজমের মধ্যে যেমন ডিসপারশন হয়। তো এটাও তোমার একটা ডিসপারশন ফেনোমেনন, এই ফেনোমেননটাকে আমরা রোটেটরি ডিসপারশন বলে থাকি। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ রোটেশন উইল ভ্যারি, is found to vary with the inverse square of the wavelength। কাজে আমরা যদি একটা পলিক্রোম্যাটিক প্লেন পোলারাইজড লাইট সলিউশনের মধ্যে দিয়ে পাঠাই, অ্যাক্টিভ সাবস্টেন্সের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে কিন্তু এটা কনস্টিটিউয়েন্ট কালারে ডিকম্পোজ করে যাবে, ডিসপারশন ফেনোমেননটা এক্সিবিট করবে। এটা কি আমরা রোটেটরি ডিসপারশন বলে থাকি। বলো এখান পর্যন্ত যেগুলো বললাম যদি কোনো প্রশ্ন থাকে বলো। এখান পর্যন্ত যেগুলো পড়লাম যদি কোনো প্রশ্ন থেকে থাকে বলো। কারো এগোবো? প্রসিড করবো? হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো এবার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটাতে যাওয়া যাক। হ্যাঁ, কেন এইরকম ধরনের ফিনোমেনন হয় সেইটা নিয়ে আমরা ডিসকাস করবো। হ্যাঁ, ফ্রেনেলস থিওরি একটা কোয়ালিটেটিভ থিওরি দ্বারা ইট ওয়াজ পুট ফরওয়ার্ডেড বাই ফ্রেনেল। আমরা আগে যখন সুপারপজিশন টপিকটা স্টাডি করছিলাম সেখানে দেখেছিলাম যে একটা প্লেন পোলারাইজড লাইটকে দুটো অপোজিটলি ডিরেক্টেড সার্কুলারলি পোলারাইজড লাইটের কম্বিনেশন হিসাবে ভাবতে পারি। একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট, একটা প্লেন পোলারাইজড লাইটকে একটা রাইট সার্কুলার আর একটা লেফট সার্কুলার পোলারাইজড লাইটের কম্বিনেশন হিসাবে ভাবা যেতে পারে। হ্যাঁ, এটাই কিন্তু তোমার ফান্ডামেন্টাল পয়েন্ট। A plane polarized light falling on an optically active medium along its optic axis will split up into two circularly polarized vibrations of equal amplitudes rotating in the opposite directions, one clockwise and the other in anti-clockwise sense। তো কোন একটা অপটিক্যালি অ্যাক্টিভ ক্রিস্টাল বা একটা তোমার অপটিক্যালি অ্যাক্টিভ সলিউশনের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, এই দুটো সার্কুলার কম্পোনেন্ট উইল ট্রাভেল উইথ ডিফারেন্ট স্পিড, যাতে করে একটা রিলেটিভ ফেজ ডিফারেন্স উইল বি ডেভেলপড। হ্যাঁ, ধরো একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন এই লাইটটা যাচ্ছে, লেফট সার্কুলার পোলারাইজড লাইটের ভেলোসিটি একরকম, রাইট সার্কুলার পোলারাইজড লাইটের ভেলোসিটি আরেক রকম। কাজে এই সাবস্ট্যান্সটা ছেড়ে যখন বেরোচ্ছে এদের মধ্যে কি একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে, অনেকটা তোমার সেই বাইরেফ্রিনজেন্স প্রপার্টির মতোই। ওয়েভ প্লেটে যে জিনিসটা আমরা দেখেছিলাম, একটা ওয়েভ প্লেটে যখন লাইটকে ফেলা হচ্ছে অর্ডিনারি রে এক্সট্রাঅর্ডিনারি রে এর মধ্যে স্প্লিট করে যাচ্ছে, অর্ডিনারি রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একরকম, এক্সট্রাঅর্ডিনারি রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একরকম, অর্ডিনারি রে ভেলোসিটি একরকম, এক্সট্রাঅর্ডিনারি রে ভেলোসিটি একরকম। কাজে এই প্লেটটা ছেড়ে যখন লাইটটা যাচ্ছে তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে। এখানেও তাই, এই লেফট হ্যান্ডেড সার্কুলার পোলারাইজড লাইট আর রাইট হ্যান্ডেড সার্কুলার পোলারাইজড লাইট এদের ভেলোসিটিটা কিন্তু ডিফারেন্ট এই অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সটার মধ্যে দিয়ে। কাজেই সাবস্ট্যান্সটা ছাড়িয়ে যখন তারা যাচ্ছে এদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স ডেভেলপড হবে। যদি এর কথা বলি, সেখানে রাইট সার্কুলার পোলারাইজড লাইটের ভেলোসিটিটা লেফট সার্কুলার পোলারাইজড লাইটের ভেলোসিটি থেকে বড়, ভিআরটা ভিএল এর থেকে বড়। আর লেভোরোটেটারি সাবস্ট্যান্সের ক্ষেত্রে জিনিসটা ঠিক উল্টোটা, লেফট হ্যান্ডেড সার্কুলার পোলারাইজড লাইটের ভেলোসিটিটা রাইট হ্যান্ডেড সার্কুলার পোলারাইজড লাইটের ভেলোসিটি থেকে বড় হয়। এটা কম্পারেবল টু হোয়াট পজিটিভ ক্রিস্টাল এন্ড নেগেটিভ ক্রিস্টাল। হ্যাঁ, পজিটিভ ক্রিস্টাল নেগেটিভ ক্রিস্টালে যেমন জিনিসটা দেখেছিলাম সেটাকে আমরা কম্পেয়ার করতে পারি উইথ ডেক্সট্রোরোটেটারি অ্যান্ড লেভোরোটেটারি সাবস্ট্যান্স। যদিও দুটো ফেনোমেনন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট, বাইরেফ্রিনজেন্স একটা ফেনোমেনন আর অপটিক্যাল রোটেশনটা কমপ্লিটলি ডিস্টিংক্ট আর একটা ফেনোমেনন। On emergence from an optically active substance, the two circular vibrations recombine to give plane polarized light whose plane of vibration has been rotated with respect to the direction of the incident light through some certain angle, and that
ডিপেন্ডিং অন দি ফেজ ডিফারেন্স বিটুইন দি ভাইব্রেশন। হ্যাঁ, দেখো যখন সাবস্ট্যান্সটার মধ্য দিয়ে যাচ্ছে দুটো সার্কুলার কম্পোনেন্টের ভেলোসিটি তো ডিফারেন্ট, কাজেই সাবস্ট্যান্সটা ছাড়িয়ে যখন বেরোচ্ছে বেরিয়ে তারা রিকম্বাইন করছে এবং তাদের মধ্যে একটা নির্দিষ্ট ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হয়ে গেছে। সেই ফেজ ডিফারেন্সটা ইন্ট্রোডিউসড হওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা চেঞ্জ করে যাচ্ছে, একটা অ্যাঙ্গেলে রোটেট করে যাচ্ছে। এটাই হচ্ছে তোমার কোয়ালিটেটিভ আর্গুমেন্ট। আমরা দেবো অ্যাপ্রোচ ফলো করবো। ধরো ইনসিডেন্ট লিনিয়ারলি পোলারাইজ লাইটটা হচ্ছে এইরকম, হ্যাঁ, এক্স ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডটা এক্স ডিরেকশনে রয়েছে, সাম 2a কোসাইন ওমেগা টি। এখানে তোমার ছবিটাকে দেখানো হয়েছে স্কিমেটিক্যালি। এইটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন। হ্যাঁ, এই যে এক্স ডিরেকশনে একটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে। যেমনটা বলছিলাম যে একটা প্লেন পোলারাইজ লাইটকে আমরা দুটো সার্কুলার পোলারাইজেশনের কম্বিনেশন হিসেবে ভাবতে পারি, ইকুয়াল অ্যামপ্লিটিউড। এখানে প্রথম যে সার্কুলার পোলারাইজ লাইটটাকে দেখানো হয়েছে x1 y1, x1 ইকুয়ালস টু a cos ওমেগা টি, y1 ইকুয়ালস টু a sin ওমেগা টি। এই সার্কুলার পোলারাইজেশনটা কেমন? এইটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। আর এই সার্কুলার পোলারাইজেশনটা কেমন? এই সার্কুলার পোলারাইজেশনটা হচ্ছে ক্লকওয়াইজ সেন্সে। দেখো দুটোরই অ্যামপ্লিটিউড সমান, দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড এ, প্রথমটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড এ, বাট এরা অপোজিটলি মানে পোলারাইজেশনটা অপোজিট সেন্সে আছে, একটা লেফট আর একটা রাইট। তাদের কম্বিনেশন হিসেবে ভাবছো। দেখো না, x1 প্লাস x2 করলে কি পাবে? এইটা পাবে 2a cos ওমেগা টি পাবে, y1 প্লাস y2 করলে 0 হবে। এবার ইমার্জেন্ট লাইটটা ক্ষেত্রে কি হচ্ছে? এইটা তোমার একটা কম্পোনেন্ট, এইটা একটা কম্পোনেন্ট, এটা একটা তোমার সার্কুলার কম্পোনেন্ট। হ্যাঁ, এর রেসপেক্টে অন্যটাতে একটা ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হয়ে যাচ্ছে। ডেল্টাটা তুমি যার সাথে খুশি যোগ করতে পারো, লেফট হ্যান্ডেড সার্কুলার পোলারাইজড সাথে যোগ করতে পারো বা রাইট সার্কুলার পোলারাইজড লাইটের সাথে যোগ করতে পারো। হ্যাঁ, যার সাথে ডেল্টাটাকে যোগ করো। যখন সাবস্ট্যান্সটা ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে তখন কোনো একটা কম্পোনেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হচ্ছে। আমরা এখানে এই রাইট সার্কুলার কম্পোনেন্টের সাথে একটা ফেজ ডিফারেন্স অ্যাড করে নিয়েছি, ডেল্টা। এবার আফটার দি ক্রিস্টাল, আফটার দি সাবস্ট্যান্স, তারা আবার কি কম্বাইন করছে। তাহলে রেজাল্টেন্ট ভাইব্রেশনটা কেমন হবে? x সমান কত? x1 প্লাস x2। x1 মানে কি a cos ওমেগা টি, x2 মানে কত? a cos ওমেগা টি প্লাস ডেল্টা। স্টাডি করো, a মানে cos a প্লাস cos b কত হয়? যে ফর্মুলাটা cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 করলে কি দাঁড়ায়? 2a cos ডেল্টা বাই 2 ইন্টু cos ওমেগা টি প্লাস ডেল্টা বাই 2। ওয়াইটা কত হবে? ওয়াইটা হবে y1 প্লাস y2, y1 প্লাস y2। দিস ইজ ইউর y1 অ্যান্ড দিস ইজ ইউর y2। মানে sin a মাইনাস sin b করলে কত হয়? sin a মাইনাস b বাই 2 ইন্টু কোসাইন a প্লাস b বাই 2। এখানে ঠিক সেটাই করা হয়েছে, মাইনাস 2a sin ডেল্টা বাই 2 কোসাইন ওমেগা টি প্লাস ডেল্টা বাই 2। হ্যাঁ, তাহলে দেখো তোমার রেজাল্টেন্ট ভাইব্রেশনের এক্স কম্পোনেন্টটা হচ্ছে এইরকম, ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে এইরকম। দেখো না, এক্স আর ওয়াই কে ডাইরেক্ট রিলেট করতে পারো, এক্স আর ওয়াই কে ডাইরেক্ট রিলেট করতে পারো কিভাবে? ওয়াই ইকুয়ালস টু ট্যান অফ মাইনাস ডেল্টা বাই 2 ইন্টু এক্স। তাহলে এটা কি একটা লিনিয়ারলি পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। এই যে ইনসিডেন্ট লাইটটা কি ছিল? ইনসিডেন্ট লাইটটা ছিল প্লেন পোলারাইজড লাইট। সাবস্ট্যান্সটা ছাড়িয়ে যখন বেরিয়ে যাচ্ছে তখনও কিন্তু এটা প্লেন পোলারাইজড লাইট থাকছে। ইনসিডেন্ট লাইটের পোলারাইজেশন ডিরেকশনটা এক্স অ্যাক্সিস বরাবর ছিল, বাট এর ক্ষেত্রে কি হচ্ছে? যখন ইমার্জেন্ট লাইটের পোলারাইজেশনটা দেখছি, সেই লাইটটা কি? সেইটা তোমার এই যে ইনিশিয়াল কম্পোনেন্ট এইটা এক্স ছিল, এখন কি বাই সাম অ্যাঙ্গেল ডেল্টা বাই 2 রোটেট করে গেছে। তাহলে অপটিক্যাল রোটেশনটা কত এখানে? অপটিক্যাল রোটেশনটা কত? অপটিক্যাল রোটেশনটা হচ্ছে ডেল্টা বাই 2। সাবস্ট্যান্সটা তাহলে ডেল্টা বাই 2 পরিমাণ রোটেশন প্রডিউস করেছে। বুঝতে পারলে বেসিক থিওরিটা? বলো কেউ, অসুবিধা হলে বলো, আবার বলবো। কমাল, পারছো ফলো করতে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আগের ক্লাসগুলো একটু দেখেছিলে? হ্যাঁ স্যার, একবার দেখেছি। তো এবার দেখো আমরা কোয়ান্টিটেটিভলি এই ডেল্টাটাকে রিলেট করব। হ্যাঁ, এখানে তো বেশি মানে ফ্রেনেলস থিওরি অফ অপটিক্যাল রোটেশনের বেসিক পার্টটা কিন্তু আমাদের হয়ে গেছে। প্রথম স্লাইডে আমি আউটলাইন গুলো দিলাম এবং দ্বিতীয় স্লাইডটায়, প্রথম স্লাইডে যেগুলোকে আউটলাইন হিসাবে বলেছিলাম সেটাকে ম্যাথমেটিক্যালি ডেসক্রাইব করলাম দ্বিতীয় স্লাইডটায়।
এবার আমরা এই ডেল্টাটাকে আরেকটু ডিটেলে রিলেট করব, হ্যাঁ, একটু কোয়ান্টিফাই করব। দেখো ফেজ ডিফারেন্সটা ঠিক কত সেটা কিভাবে ডিটারমাইন্ড হবে সেটাকে আরেকটু কোয়ান্টিফাই করার সুযোগ রয়েছে। ধরো ভিএল আর ভিআর তোমার লেফট সার্কুলার আর রাইট সার্কুলার পোলারাইজড লাইটের ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। অপটিক্যাল অ্যাক্টিভ সাবস্ট্যান্সটার মধ্যে দিয়ে যখন লাইটটা যাচ্ছে, লেফট সার্কুলার পোলারাইজড লাইট আর রাইট সার্কুলার পোলারাইজড লাইট এরা তো ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। একটার ক্ষেত্রে ভেলোসিটি ধরো ভিএল, আরেকটার ক্ষেত্রে ভেলোসিটি ধরো ভিআর। ধরা যাক অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সটার লেন্থটা হচ্ছে সাম এল, দুটোকেই তো তোমার এই এল লেন্থকে ট্রাভেল করতে হয়েছে। তাহলে লেফট সার্কুলার পোলারাইজড লাইটটার এই লেন্থটা ট্রাভেল করতে কতটা সময় লেগেছে? এল বাই ভিএল। রাইট সার্কুলার পোলারাইজড লাইটের এই লেন্থটা ট্রাভেল করতে কতটা সময় লেগেছে? এল বাই ভিআর। তাহলে টাইম ডিফারেন্সটা কত? টাইম ডিফারেন্সটা হচ্ছে এই দুটোর ডিফারেন্স, এল বাই ভিএল মাইনাস এল বাই ভিআর। ডিফারেন্স, হ্যাঁ, কোনটা বড় কোনটা ছোট তো আমরা জানি না, সেটা ডিপেন্ড করছে যে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সটা ডি রোটেটারি কি এল রোটেটারি তার উপর। The phase difference introduced between the two circular vibration কত? ফেজ ডিফারেন্স কত হবে? ক্যাপিটাল টি যদি টাইম মানে টাইম পিরিয়ডটা ধরো ক্যাপিটাল টি, হ্যাঁ, যদি টাইম ডিফারেন্সটা ক্যাপিটাল টি হতো তাহলে ফেজ ডিফারেন্সটা কত হতো? 2 পাই। ক্যাপিটাল টি যদি টাইম ডিফারেন্স হয় ফেজ ডিফারেন্স 2 পাই, কাজে স্মল টি যদি টাইম ডিফারেন্স হয় ফেজ ডিফারেন্সটা কত হবে? 2 পাই বাই টি ইনটু স্মল টি। এটাই হচ্ছে তাহলে ফেজ ডিফারেন্স। হ্যাঁ, স্মল টি এর ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে এখানে এল বাই ভিএল মাইনাস এল বাই ভিআর। হ্যাঁ, ডেল্টাটাকে ফার্দার এ করো, জাস্ট নিউমারেটর ডিনোমিনেটরে এল গুলো কমন নেওয়া হয়েছে, নিউমারেটর ডিনোমিনেটরে সি দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। হোয়াট ইজ সি বাই ভিএল? সি বাই ভিএলটা হচ্ছে এনএল, অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সটার লেফট সার্কুলার পোলারাইজড লাইটের জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক একইভাবে সি বাই ভিআরটা হচ্ছে রাইট সার্কুলারলি পোলারাইজড লাইটের জন্য অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে ডেল্টাটা হচ্ছে এটা 2 পাই এল বাই ল্যামডা ইনটু এনএল মাইনাস এনআর। তাহলে রোটেশনটা কত? রোটেশনটা আগের স্লাইডে আমরা কি দেখে এসেছিলাম? রোটেশনটা কিন্তু ডেল্টা বাই টু, রাইট? রোটেশনটা হচ্ছে ডেল্টা বাই টু। তাহলে এখানে যেটা পেয়েছো তাকে 2 দিয়ে ভাগ করে দাও টু অবটেন দিস ভ্যালু পাই ইনটু এল বাই ল্যামডা ইনটু এনএল মাইনাস এনআর। এখান থেকে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে তোমার এই ডেল্টাটা ল্যামডার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো আরেকটু প্রসিড করো তাহলে ক্লিয়ার হবে। ল্যামডা এল আর ল্যামডা আর ধরো ওয়েভলেন্থ অফ লেফট সার্কুলারলি পোলারাইজড এন্ড রাইট সার্কুলারলি পোলারাইজড লাইট উইদিন দি অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্স। তাহলে ল্যামডা আরটাকে লিখতে পারি ভিএল ইনটু টি, ল্যামডা আরটাকে লিখতে পারি ভিআর ইনটু টি। এইগুলোকে বসিয়ে দাও, তাহলে ফাইটা কত পাবে বা ডেল্টাটা কত পাবে? ডেল্টাটা মানে ডেল্টা ধরি যদি করতে 2 পাই এল 1 বাই ল্যামডা এল মাইনাস 1 বাই ল্যামডা আর। ডেল্টা সমান এইখানে যদি ডিফারেন্সটা নাও কত হবে? ল্যামডা আর মাইনাস ল্যামডা এল বাই ল্যামডা এল ইনটু ল্যামডা আর। তো এই ল্যামডা এল ইনটু ল্যামডা আর এটাকে আমরা ল্যামডা স্কোয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। ল্যামডা স্কোয়ার ল্যামডা এ আর মাইনাস ল্যামডা এল এটাকে ডেল ল্যামডা করে লিখতে পারি। এটাই হচ্ছে ডেল্টা। হ্যাঁ, সুতরাং তোমার এটা কত হবে? রোটেশন অফ প্লেন অফ ভাইব্রেশনটা হবে এর হাফ ডেল্টা বাই টু পাই এল ডেল ল্যামডা বাই ল্যামডা স্কোয়ার। হ্যাঁ, এখান থেকে তাহলে মোটামুটি ভাবে একটা আইডিয়া পাওয়া গেল যে অপটিক্যাল রোটেশনটা ল্যামডার ইনভার্স স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। হ্যাঁ, ল্যামডা স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। কাজেই যদি আমরা একটা পলিক্রোম্যাটিক লাইটকে এই অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্সের মধ্যে দিয়ে পাঠাই, বিভিন্ন ল্যামডার জন্য বিভিন্ন রকম ফাই হবে। ফাইটা উইল বি ডিটারমাইন্ড বাই ল্যামডা। কাজেই আফটার দি সাবস্ট্যান্স এরকম আমরা একটা ডিসপারশন ফেনোমেনন পাবো। কালারগুলো মানে স্পেকট্রাটা দেখতে পাবো আর কিছু। এখানে একটা প্রবলেম দেওয়া রয়েছে, সেটা বেসিক্যালি ফর্মুলা বেসড প্রবলেম। ক্যালকুলেট দি ডিফারেন্স বিটুইন দি রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস ফর লেফট এন্ড রাইট সার্কুলারলি পোলারাইজড লাইট ফর ল্যামডা ইকুয়ালস টু 600 ন্যানোমিটার ফর এ কোয়ার্টজ প্লেট। স্পেসিফিক রোটেশনটা দেওয়া রয়েছে as 25 ডিগ্রি পার মিলিমিটার। হ্যাঁ, 25 ডিগ্রি পার মিলিমিটার। স্পেসিফিক রোটেশন 25 ডিগ্রি পার মিলিমিটার মানে 5 বাই এল, এটা হচ্ছে 25 ডিগ্রি পার মিলিমিটার। আমরা আগের স্লাইডে দেখে এসেছি এটা কি পাই বাই ল্যামডা ইনটু এনএল মাইনাস এনআর এটার সাথে সমান। তাহলে এনএল মাইনাস এনআর সমান কত? থিটা ল্যামডা বাই পাই। থিটাটাকে বসিয়ে দাও, থিটাটাকে অবশ্যই রেডিয়ানে কনভার্ট করতে হবে, সেই জন্য 25 বাই 180 এটা করা হয়েছে। মিলিমিটার মানে এটাকে তুমি মিটারে কনভার্ট করে নাও,
পাই দিয়ে ডিভাইড করা হয়েছে, মানে পাই রেডিয়ানে, অ্যাঙ্গেলটাকে রেডিয়ানে কনভার্ট করা হয়েছে, সেই জন্য 25/180 ইন্টু পাই এইটা দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, বললে এরকম একটা ভ্যালু হবে 0.0000265। বুঝতে পারছো, দি ডিফারেন্স ইজ ভেরি স্মল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স গুলো ডিফারেন্সটা খুব স্মল, কিন্তু রোটেশনটা ইজ সাফিসিয়েন্টলি লার্জ। ভেরিফিকেশন, আমরা এই ফ্রেনেলস থিওরি এখানে যেটা পড়লাম সেটাকে ভেরিফাইও করতে পারি আর কি। হ্যাঁ, কিভাবে ভেরিফাই করতে পারি, এখানে দেখো একটা অ্যারেঞ্জমেন্টকে দেখানো হয়েছে। অ্যারেঞ্জমেন্ট আর কিছুই নয়, কতগুলো প্রিজম মেড বাই কোয়ার্টজ ক্রিস্টাল। হ্যাঁ, কোয়ার্টজ ক্রিস্টালের কতগুলো প্রিজম, লেফট হ্যান্ডেড প্রিজম এবং রাইট হ্যান্ডেড প্রিজম, অর্থাৎ ওই ডেক্সট্রো রোটেটারি এবং লেভো রোটেটারি প্রিজমকে ইউজ করা হয়েছে এবং তাদেরকে দিয়ে একটা সিরিজ কম্বিনেশন করা হয়েছে। এটা তোমার আর রোটেটারি প্রিজম, এটা হচ্ছে এল প্রিজম, এটা হচ্ছে তোমার আবার আর প্রিজম, এটা হচ্ছে এল প্রিজম, এটা আবার আর প্রিজম, এরকম ভাবে একটা সিরিজকে তৈরি করা হয়েছে। We have arranged a number of right-handed and left-handed prisms of quartz alternatively, হ্যাঁ, so as to form a parallelepiped। এরকম ভাবে একটা parallelepiped দেখতে পাচ্ছ ফর্ম করা হয়েছে। হ্যাঁ, এখানে অপটিক অ্যাক্সিসটা ইজ কেপ্ট প্যারালাল টু দি বেস অফ দি প্রিজম। অপটিক অ্যাক্সিসের ডিরেকশনটা বুঝতে পারছো, এই যে এইটা তোমার বেস অফ দি প্রিজম, না এটা তো রিফ্র্যাক্টিং সারফেস, সরি, এই যে এইটা হচ্ছে তোমার বেস অফ দি প্রিজম, এই যে এইটা হচ্ছে তোমার বেস অফ দি প্রিজম, বা এইটা বেস অফ দি প্রিজম বলতে পারো। অপটিক অ্যাক্সিসটা তাহলে এর সাথে প্যারালাল। Optic axis is kept parallel to the base of the prism, that is parallel to the axis of the parallelepiped. The plane polarized light on incidence on the first prism will split into L and right circular components, L and R circular components, left circular আর right circular এ স্প্লিট করে যাচ্ছে যখনই ফার্স্ট প্রিজমটাতে পড়ছে। এবার R স্টেটটা will propagate faster than the L state, রাইট সার্কুলার কম্পোনেন্টটা ফাস্টার প্রপাগেট করবে, যেটা তোমার রাইট হ্যান্ডেড প্রিজম রয়েছে, while it propagates slower in the second prism। এখানে যে দুটো কম্পোনেন্টে স্প্লিট করে গেল, আর কম্পোনেন্ট আর এল কম্পোনেন্ট, এখানে আর কম্পোনেন্টটা ফাস্টার ট্রাভেল করছে অ্যাজ কম্পেয়ার টু দি এল কম্পোনেন্ট, বা অ্যাজ কম্পেয়ার টু দি সেকেন্ড প্রিজম। সেকেন্ড প্রিজমটা তো এল প্রিজম, সেকেন্ড প্রিজমে কিন্তু অন্য কম্পোনেন্টটা ফাস্টার ট্রাভেল করছে। The opposite is true for L state, that is it propagates slower through the first prism while faster through the second prism। তাহলে এরকম ভাবে একটা অ্যাঙ্গুলার সেপারেশন তৈরি হতে থাকছে। অ্যাঙ্গুলার সেপারেশনটা ন্যাচারালি বাড়তে থাকবে এরকম যতগুলো প্রিজম আমরা ইউজ করব। হ্যাঁ, প্রিজমের সংখ্যা যদি বেশি হয়, অর্থাৎ এই প্যারালেলোপিপেডের লেন্থটা যদি বড় হয়, তাহলে এদের মধ্যে সেপারেশনটা আরো বাড়তে থাকবে। সেপারেশনটা বাড়তে বাড়তে এমন একটা জায়গাতে আসবে যাতে করে আমরা দুটো পারবো, হ্যাঁ, এলটাকে আলাদা করে আরটাকে আলাদা করে ডেভিয়েট করতে পারবো। Two components are completely separated at the interface। এবার এইগুলোকে আমরা ডিটেক্ট করতে পারি। There are mechanism, with the help of a nickel prism and with the help of a quarter wave plate আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা হচ্ছে তোমার এল কম্পোনেন্ট, এল লেফট সার্কুলারলি পোলারাইজড লাইট, আর এটা হচ্ছে রাইট সার্কুলারলি পোলারাইজড লাইট। এরকম ভাবে তাহলে ফ্রেনেলস থিওরিটাকে ভেরিফাই করা যেতে পারে। ফ্রেনেলস থিওরিতে যেটা বলা হলো যে একটা প্লেন পোলারাইজড লাইট যখনই একটা এরকম অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের উপর এসে পড়ছে, তখন এটা এরকম দুটো সার্কুলার পোলারাইজেশনে স্প্লিট করে যাচ্ছে। সেটাকে এখানে বেসিক্যালি ভেরিফাই করা যেতে পারে আর এরকম একটা স্কিম দিয়ে। দেখো, ফ্রেনেলস থিওরি নিয়ে যেটা বলার ছিল আমার শেষ। হ্যাঁ, যদি কারো প্রশ্ন থাকে বলবো আমি। কেউ বলো একটু, কোনো প্রশ্ন থাকলে কারো, না থাকলেও বলো। পারছো, ফলো করতে পারছো? হ্যাঁ স্যার পাচ্ছি। ওকে, এবার একটু এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ টু স্টাডি দিস optical rotation.
কিছু ডিভাইসের ডেসক্রিপশন আর কি এখানে আছে। পোলারিমিটার, হ্যাঁ পোলারিমিটার নামটা শুনে বুঝতে পারছো, পোলারিমিটার মানে হচ্ছে যেটা পোলারাইজেশন কে মেজার করতে পারে। পোলারাইজেশন বলতে অপটিক্যাল রোটেশনকে মেজার করতে পারে, সেটাই হচ্ছে polarimeter. It is an optical device that is designed for accurate measurement of the angle of rotation of the plane of polarization produced by an optically active substance. আমরা এই যে অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স দ্বারা রোটেটরি পোলারাইজেশনটা স্টাডি করলাম, সেইটাকে মেজার করা যেতে পারে উইথ দি হেল্প অফ সাচ ডিভাইস। এটা কেমিস্ট্রি স্টুডেন্টরাও কিন্তু ল্যাবে করে আর কি, হ্যাঁ ওদেরও এটা প্র্যাকটিক্যালে আছে। বেসিক কম্পোনেন্ট কি? যে কোন পোলারিমিটার অনেক রকম হয়, আমরা তো দু ধরনের পোলারিমিটার নিয়ে ডিসকাস করব বললাম, একটা হাফ সেট পোলারিমিটার আর একটা হচ্ছে বাইকোয়ার্জ পোলারিমিটার। তো যাই হোক, মেন যে কম্পোনেন্ট গুলো, বেসিক কম্পোনেন্টস গুলো কি? বেসিক কম্পোনেন্ট হচ্ছে দুটো পোলারাইজার বা দুটো নিকেল প্রিজম দরকার, হ্যাঁ যাদের মধ্যে একটাকে আমরা পোলারাইজার হিসাবে ইউজ করব আর আরেকটাকে অ্যানালাইজার হিসাবে ইউজ করব। We need two nickels or polarizers which are capable of rotation about a common axis with an optically active substance placed in between. হ্যাঁ দুটোর মধ্যে একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স থাকতে হবে। এই আর এইখানে যেটা মাউন্ট করা রয়েছে সেটা অ্যানালাইজার। এটাকে তোমার যেহেতু আমাকে অ্যাঙ্গেল মাপতে হবে, কাজেই এই অ্যানালাইজারটাকে, সেকেন্ড পোলারাইজারটাকে বা সেকেন্ড নিকেল প্রিজমটাকে একটা রোটেটরি মাউন্টের উপর বসানো থাকতে হবে, যে রোটেটরি মাউন্টে এইগুলোকে মার্ক করা রয়েছে, অ্যাঙ্গেলগুলোকে মার্ক করা রয়েছে, তবেই না আমরা অ্যাঙ্গুলার পজিশনটাকে মাপতে পারবো, কতটা অ্যাঙ্গেলে রোটেট করাচ্ছে সেটাকে মাপতে পারবো। তো এখানে একটা পোলারয়েড আর এইখানে আরেকটা পোলারয়েড, বা এখানে একটা নিকেল প্রিজম, এইখানে আরেকটা নিকেল প্রিজম, এইটা অ্যাক্টস অ্যাজ দি পোলারাইজার। আসলে তো লেখাই রয়েছে, এটা হচ্ছে পোলারাইজিং ফিল্টার আর এইটা হচ্ছে অ্যানালাইজিং ফিল্টার। ওকে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। আর মাঝখানে এই স্যাম্পল সেলটা রয়েছে, এখানে তোমার এই সেই অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সের যে সলিউশনটা, ধরো সুগার সলিউশনটা, সেই সুগার সলিউশনটাকে এই দুটো পোলারয়েডের মাঝখানে, দুটো নিকেল প্রিজমের মাঝখানে বসানো রয়েছে। ঠিক আছে, এবার আমার তো অবশ্যই একটা সোর্স অফ লাইট দরকার, একটা সোর্স অফ লাইট দরকার, একটা স্লিট দরকার, হতেও পারে নাও হতে পারে, মনোক্রোম্যাটিক আমি করে নিতেও পারি, না করলেও চলবে, সেটা ডিপেন্ড করছে এই পোলারাইজার আর স্যাম্পল সেলের মাঝখানে কি ধরনের ডিভাইসকে বসাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট ডিভাইস পোলারিমিটারে লাগে, সেটাকে এই প্রথম পোলারাইজার, মানে পোলারাইজার যেটাকে বলছি, প্রথম নিকেল প্রিজম এবং স্যাম্পল সেলের মাঝখানে বসানো থাকে, এটাকে আমরা হাফ সেট প্লেট বলে থাকি অথবা বাইকওয়ার্জ বলে থাকি। যদি সোর্সটা মনোক্রোম্যাটিক হয়, যদি মনোক্রোম্যাটিক সোর্স ইউজ করি তাহলে এখানে হাফ সেট প্লেট রাখা হয়। যদি পলিক্রোম্যাটিক সোর্স, একটা অর্ডিনারি বাল্ব দিয়েও আমরা কাজটা করে থাকি, ল্যাবে ইনফ্যাক্ট আমরা অর্ডিনারি বাল্ব দিয়ে কাজটা করি, সেক্ষেত্রে এইটা হাফ সেট প্লেট হলে হবে না, এটাকে বাইকওয়ার্জ হতে হবে। অপটিক্যাল সোর্সটা যদি মনোক্রোম্যাটিক হয় তাহলে এইটা হাফ সেট প্লেট, বা এইটা যদি সোর্সটা যদি পলিক্রোম্যাটিক হয় তাহলে এইটা একটা বাইকওয়ার্জ। আর এখানে একটা আইপিস থাকে, সেই আইপিসটা হাইজেন্স আইপিস, মানে তোমরা যে আইপিস গুলো দেখেছো ইয়াং মডিউলাস মেজার করার সময় ক্রস ওয়্যার দেখেছো, বা অপটিক্সের ল্যাবে যখন কাজ করেছো, এমনি কাজগুলো করেছো, সেখানেও কি দেখেছো তোমার ক্রস ওয়্যার থাকে, সেইগুলো র্যামসডেন আইপিস। বাট এইখানে কিন্তু কালার সেন্সিটিভিটিটা খুব ইম্পর্টেন্ট, এখানে এমন একটা আইপিস ইউজ করতে হবে যেখানে কিন্তু কোনো রকম ক্রোম্যাটিক অ্যাবারেশন থাকা চলবে না। তো এই হাইজেন্স আইপিস ইজ এ কাইন্ড অফ আইপিস হুইচ ইজ ফ্রি ফ্রম ক্রোম্যাটিক অ্যাবারেশন। এখানে তোমার ক্রস ওয়্যারের কোনো রোল নেই, কাজে এখানে আমরা হাইজেন্স আইপিস ইউজ করে থাকি। তো এইগুলোই হচ্ছে বেসিক কম্পোনেন্টস। হ্যাঁ, দুটো পোলারয়েড বা দুটো নিকেল প্রিজম, তার মধ্যে একটাকে পোলারাইজার আর একটাকে অ্যানালাইজার হিসাবে ইউজ করছি, একটা অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স, সেটাকে এই দুটোর মাঝখানে বসানো হচ্ছে, অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স আর পোলারাইজার, ফার্স্ট পোলারয়েড, এদের মধ্যে একটা হাফ সেট প্লেট বা একটা বাইকওয়ার্জকে বসাতে হবে, যাতে করে আমরা অ্যাকিউরেট মেজারমেন্টটা পারফর্ম করতে পারি। সোর্স অফ লাইটটা ক্যান বি মনোক্রোম্যাটিক অর পলিক্রোম্যাটিক। যদি মনোক্রোম্যাটিক সোর্স হয় তাহলে হাফ সেট প্লেট ইউজ করব, যদি পলিক্রোম্যাটিক সোর্স হয় তাহলে বাইকওয়ার্জ ইউজ করব। হাফ সেট পোলারিমিটারটা কি দেখো কিভাবে কাজ করে। আগেই বললাম হাফ সেট পোলারিমিটারে মনোক্রোম্যাটিক সোর্স দরকার, এটা একটা মনোক্রোম্যাটিক সোর্স এখানে রয়েছে, সেটা স্লিটের মধ্যে দিয়ে আসছে, আমরা লেন্স দিয়ে লাইটটাকে কলিমেট করে ফেলতে পারি,
একটা লেন্স দিয়ে লাইটটাকে কলিমেট করতে পারি, লাইটটাকে প্যারালাল করে ফেলতে পারি। হ্যাঁ, প্যারালাল লাইটটাকে আমরা এরকম একটা পোলারাইজারে ফেললাম। পোলারাইজারে ফেললে কি হবে, এটা প্লেন পোলারাইজ লাইট হয়ে গেল। তারপর এটা হাফ শেড প্লেটের মধ্যে দিয়ে যাচ্ছে, হাফ শেড প্লেট থেকে এই টিউবের স্যাম্পল সেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে তোমার সে সুগার সলিউশন রয়েছে, অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স রাখা আছে। তারপর এখানে তোমার এই অ্যানালাইজিং পোলারয়েডটাকে রাখা আছে বা অ্যানালাইজারটাকে রাখা আছে। আর দিস ইজ ইউর আইপিস। ওকে, ইন অ্যাবসেন্স অফ দি স্যাম্পল সেল, হ্যাঁ, যদি এই স্যাম্পল সেলটা না থাকতো তাহলে মনোক্রোম্যাটিক লাইট ফ্রম দি হাফ শেড প্লেট উইল বি রিসিভড বাই দি অ্যানালাইজার। সমস্ত কিছু রয়েছে, ধরো এই টিউবটাকে তুমি রাখলে না, হ্যাঁ, এই টিউবটা যদি না থাকতো তাহলে হাফ শেড প্লেট থেকে লাইটটা অ্যানালাইজারে পড়তো। অ্যানালাইজার থেকে আমরা আইপিসে জিনিসটাকে ডিটেক্ট করতে পারতাম। দি অ্যানালাইজার ইজ রোটেটেড আনটিল বোথ হাফস অফ দি হাফ শেড প্লেট অ্যাপিয়ার অ্যাজ ইকুয়ালি ব্রাইট। আমরা অ্যানালাইজারটাকে রোটেট করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত রোটেট করতে থাকবো? যতক্ষণ না হাফ শেড প্লেটের, আমি হাফ শেড প্লেটের অপারেশনটাকে আসছি পরে। হাফ শেড প্লেট মানে এখানে দুটো পার্ট রয়েছে, হ্যাঁ, এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট। আমি এই অ্যানালাইজারটাকে ততক্ষণ পর্যন্ত রোটেট করতে থাকবো যতক্ষণ না দুটো পার্টের ফিল্ড অফ ভিউটা একই রকম হয়, দুটো পার্ট ইকুয়ালি ব্রাইট হয়। তো এই যে অ্যানালাইজারের পজিশন, সেটাকে আমরা রোটেশনটা, এই অ্যাঙ্গেলটাকে মার্ক করে রাখলাম অ্যাজ R1। অ্যানালাইজারটাকে যে পজিশনে রাখলে in absence of the sample cell, in absence of optically active substance, অ্যানালাইজারটাকে যে পজিশনে রাখলে হাফ শেড প্লেটের দুটো পার্টকে ইকুয়ালি ব্রাইট হিসাবে ডিটেক্ট করা যাচ্ছে, সেই পজিশনটাকে আমরা R1 হিসাবে মার্ক করে রাখলাম। ওকে, এবার আমরা এই স্যাম্পল সেলটাকে বসালাম। এবার স্যাম্পল সেলটাকে বসালাম, অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সকে বসালাম। তাহলে কি হবে, প্লেন পোলারাইজ লাইটটার অপটিক্যাল রোটেশন হবে, রোটেটরি পোলারাইজেশন হবে, ইলেকট্রিক ফিল্ডটা রোটেট করে যাবে। কাজেই এই অবস্থায় অ্যানালাইজারটাকে যদি R1 পজিশনেই রাখি তাহলে কিন্তু আমরা হাফ শেড প্লেটের দুটো পার্টকে ইকুয়ালি ব্রাইট দেখবো না। যদি ইকুয়ালি ব্রাইট দেখতে হয় তাহলে অ্যানালাইজারটাকে ফার্দার রোটেট করতে হবে, আরো একটা অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। ইন প্রেজেন্স অফ দি স্যাম্পল সেল, the plane of polarization will be rotated, and as a consequence, two halves of the half shade plate will not appear as equally bright. The analyzer is to be rotated either in clockwise direction or in anti-clockwise direction until both halves of the half shade plate appear equally bright. এই যে নতুন পজিশন, সেই পজিশনটাকে আমরা R2 হিসাবে মার্ক করলাম। তাহলে এই ডিফারেন্সটা R1 আর R2 এর মধ্যে যে ডিফারেন্স, সেটাই বেসিক্যালি অপটিক্যাল রোটেশন দ্যাট ইজ প্রডিউসড বাই দি স্যাম্পল সেল। স্যাম্পল সেল যে রোটেশনটা প্রডিউস করেছে সেটা এই দুটো অ্যানালাইজারের দুটো পজিশনের ডিফারেন্সের সাথে সমান, থিটা ইজ ইকুয়াল টু R2 মাইনাস R1। বুঝলে? স্কিমটা কি বুঝতে পারলে? হাফ শেড পোলারিমিটারের যে স্কিমটা। এবার দেখো কিভাবে এই হাফ শেড প্লেটটা কিভাবে কাজ করে, বা হোয়াই হাফ শেড প্লেট। এখানে যেটা ছবিতে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ, এটা কি একটা সার্কুলার প্লেট, একটা সার্কুলার প্লেট যেটাকে দুটো ভাগে ভাগ করা আছে। হ্যাঁ, অ্যালং ওয়াই প্রাইম দুটো ভাগে ভাগ করা রয়েছে। এই যে বাম দিকটা, এই বাম দিকটা মেড অফ পিওর গ্লাস মানে একটা গ্লাসের তৈরি, যার কোনো রকম ডাবল রিফ্র্যাকশন ফেনোমেনা নেই, যেটা কোনো বাইরেফ্রিনজেন্স প্রপার্টি নেই। আর দ্বিতীয় যে পার্টটা, সেই দ্বিতীয় পার্টটা ইজ মেড অফ কোয়ার্টজ। সেমি সার্কুলার পার্টে দুটোকে ভাগ করে নেওয়া যেতে পারে। অ্যালং ওয়াই প্রাইম এর একটা পার্ট মেড অফ গ্লাস আর আরেকটা পার্ট মেড অফ কোয়ার্টজ। Two semicircular plates, one of quartz and other of glass. Optic axis of the quartz is on the surface of the plate. কোয়ার্টজ বলছি মানে কি, অপটিক অ্যাক্সিস রয়েছে, সেই অপটিক অ্যাক্সিসটা কোথায় আছে? অপটিক অ্যাক্সিসটা কোয়ার্টজের সারফেসের উপরে রয়েছে, প্লেটটার সারফেসের উপরে রয়েছে। সারফেসের উপরে তো যে কোনো ডিরেকশনে হতে পারে, আরো স্পেসিফাই করা আছে। সারফেসের উপরে আছে এবং প্যারালাল টু দি জাংশন লাইন। এই গ্লাস আর কোয়ার্টজের যে জাংশন লাইন ওয়াই প্রাইম, এইটার সাথে প্যারালাল। হ্যাঁ, এই যে হরাইজন্টাল লাইনগুলো দেখতে পাচ্ছ, এই হরাইজন্টাল লাইনগুলো কোয়ার্টজের অপটিক অ্যাক্সিস ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, তাহলে অপটিক অ্যাক্সিসটা ওয়াই প্রাইম এই লাইন বরাবর রয়েছে কোয়ার্টজে। ওকে, নেক্সট, the direction
of the electric field vibration of incident monochromatic polarized light makes some angle theta with respect to x prime. এবার যে ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ডটা মানে একদম পোলারয়েড ফার্স্ট যে নিকল প্রিজম যেটাকে পোলারাইজার বলছি, পোলারাইজার থেকে তো একটা প্লেন পোলারাইজ লাইট এসে হাফ সেট প্লেটটার উপর এসে পড়ছে, তো তার ইলেকট্রিক ফিল্ডটা ধরো এই ডিরেকশনে, হ্যাঁ এই আর এস ডিরেকশনটা দেখানো হয়েছে, আর এসটা হচ্ছে ডিরেকশন অফ দি ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন অফ দি ইনসিডেন্ট পোলারাইজড লাইট, সেইটা এই এক্স এক্স প্রাইম অ্যাক্সিসটার সাথে সাম থিটা অ্যাঙ্গেল করে, এক্স এক্স প্রাইম অ্যাক্সিসটার সাথে সাম থিটা অ্যাঙ্গেল করে। এক্স এক্স প্রাইম বলতে কোন অ্যাক্সিসটা বলছি? অপটিক অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশন। হ্যাঁ, ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা অপটিক অ্যাক্সিসের সাথে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল প্রডিউস করে। হয়েছে? এবার যখনই কোয়ার্জের উপরে তুমি জিনিসটাকে দেখছো, কোয়ার্জের তো বাইরে ফ্রিঞ্জেন্স প্রপার্টি রয়েছে, তাহলে এর উপর যখনই এই লাইটটা এসে পড়ছে সেটা কি দুটো কম্পোনেন্টে স্প্লিট করে যাচ্ছে, একটা হচ্ছে অর্ডিনারি কম্পোনেন্ট আর আরেকটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি কম্পোনেন্ট। অর্ডিনারি কম্পোনেন্টটা এক্স এক্স প্রাইম বরাবর থাকবে, এই যে কোয়ার্জের উপর যে ইলেকট্রিক ফিল্ড সেটা ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ডটা কোয়ার্জের উপর কোন ডিরেকশনে কাজ করছে? ওএস বরাবর কাজ করছে, তাহলে এর একটা কম্পোনেন্ট এই ওএস বরাবর কাজ করছে, একটা কম্পোনেন্ট ও এক্স বরাবর থাকবে, আরেকটা কম্পোনেন্ট ও ওয়াই বরাবর থাকবে। ও ওয়াই বরাবর বেসিক্যালি এক্সট্রা অর্ডিনারি কম্পোনেন্টটা থাকবে আর ও এক্স বরাবর অর্ডিনারি কম্পোনেন্টটা থাকবে। এবার এই কোয়ার্জের মধ্যে দিয়ে তারা কি ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে ট্রাভেল করবে, অর্ডিনারি রে এর ক্ষেত্রে ভেলোসিটি একরকম, এক্সট্রা অর্ডিনারি রে এর ক্ষেত্রে ভেলোসিটি একরকম। দে উইল প্রপাগেট থ্রু দি কোয়ার্জ উইথ ডিফারেন্ট ভেলোসিটি, কাজেই একটা ফেজ ডিফারেন্স উইল বি ইন্ট্রোডিউসড বিটুইন অর্ডিনারি অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি কম্পোনেন্ট। এবার কতটা ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউসড হবে সেইটা ডিপেন্ড করবে কোয়ার্জ প্লেটটার থিকনেস কত। এখানে কোয়ার্জ প্লেটের থিকনেসটাকে এমন করা হয় যাতে করে একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের জন্য, যে ওয়েভলেন্থের জন্য জিনিসটাকে ডিজাইন করা হয়েছে তার ক্ষেত্রে পাই ফেজ ডিফারেন্স ডেভেলপ করে বিটুইন ই রে অ্যান্ড ও রে। The phase difference developed between the E and O components for a given wavelength by the quartz plate is pi. তাহলে যখন কোয়ার্টজ প্লেট থেকে এই দুটো জিনিস ইমার্জ করছে, ওরে আর ইরে যখন ইমার্জ করছে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কত হয়ে যাচ্ছে? তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা হয়ে যাচ্ছে পাই। তার মানে কি, ধরো না তোমার ইনিশিয়ালি ইলেকট্রিক ফিল্ডটা মানে অর্ডিনারি কম্পোনেন্টটা এক্স বরাবর ছিল আর এক্সট্রাঅর্ডিনারি কম্পোনেন্টটা কি ওয়াই বরাবর ছিল। এবার যখন কোয়ার্টজ প্লেটটা ছেড়ে বাইরে আসছে এদের মধ্যে ফেজ ডিফারেন্সটা কি পাই হয়ে যাচ্ছে, এদের মধ্যে একটা পাই ফেজ ডিফারেন্স হয়ে যাচ্ছে। মানে কি এক্সট্রাঅর্ডিনারি রেটা যদি আমি বলি সে ও ওয়াই বরাবর, এখন কি ও ওয়াই প্রাইম বরাবর হয়ে যাচ্ছে, ও ওয়াই প্রাইম বরাবর হয়ে যাচ্ছে। কাজেই ইলেকট্রিক ফিল্ডটা, রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডটা সেটা কি তোমার প্লেন পোলারাইজ লাইটই থাকছে, হ্যাঁ দুটো কম্বাইন করে একটা প্লেন পোলারাইজ লাইটই প্রডিউস করছে, কিন্তু সেইটা রেজাল্ট্যান্ট ডিরেকশনটা এখন কোন দিকে হয়ে গেছে? ওটি বরাবর হয়ে গেছে, বাই সাম অ্যাঙ্গেল থিটা রোটেট করে গেছে কিন্তু অন্য সেন্সে। এই যে ওএসটা হচ্ছে ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ডের ভাইব্রেশন ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে, আর ওটি ইমার্জেন্ট বিমের ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনকে রিপ্রেজেন্ট করছে ফ্রম দি কোয়ার্টজ প্লেট। দেখো এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? স্যার লাস্ট পয়েন্টটা একবার বলবেন একটু? হ্যাঁ, এই যে আর এস এইটা হচ্ছে তোমার ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন। ইনসিডেন্ট লাইটটা প্লেন পোলারাইজড, তার ইলেকট্রিক ফিল্ডটা আর এস এই ডিরেকশনে আছে, ঠিক আছে। এখন কোয়ার্টজের মধ্যে যখন ঢুকছে, কোয়ার্টজের জিনিসটাকে দেখো, কোয়ার্টজের মধ্যে যখন ঢুকছে, কোয়ার্টজের উপর এসে যখন পড়ছে তখন এটা ওএক্স আর ওয়াই বরাবর স্প্লিট করে যাচ্ছে, ওয়াই বরাবর এক্সট্রাঅর্ডিনারি কম্পোনেন্ট আর ওএক্স বরাবর অর্ডিনারি কম্পোনেন্ট। কোয়ার্টজের মধ্যে দিয়ে যখন ট্রাভেল করছে তারা ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে, ট্রাভেল করার সময় তাদের মধ্যে ফেজ ডিফারেন্স ডেভেলপড হচ্ছে। ফেজ ডিফারেন্সটা উইল বি ডিটারমাইন্ড বাই দি থিকনেস অফ দি কোয়ার্টজ প্লেট। তো একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থের জন্য ইনস্ট্রুমেন্টটাকে ডিজাইন করা হয়েছে, হ্যাঁ সেই ওয়েভলেন্থের জন্য কোয়ার্টজ প্লেটের থিকনেসটাকে এমন করা হবে যাতে করে ফেজ ডিফারেন্সটা পাই হয়। তাহলে যখন কোয়ার্টজ প্লেটটা ছেড়ে এই লাইটটা বেরিয়ে আসছে তার ইলেকট্রিক ফিল্ড ডিরেকশনটা কেমন হবে? ওটি বরাবর হবে, থিটা ডিরেকশনে রোটেট করে যাবে অন্য সেন্সে। আগে তোমার এই থিটাটা পজিটিভ সেন্সে ডিফাইন ছিল, এখন কি নেগেটিভ সেন্সে ডিফাইন হবে। এই আফটার দি কোয়ার্টজ প্লেট ইলেকট্রিক ফিল্ড
will be directed along the line OT. হয়েছে কি, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ঠিক আছে। কিন্তু গ্লাসের ক্ষেত্রে কি হবে? গ্লাসের ক্ষেত্রে তো কিছু গ্লাসের তো তোমার বাই রেফ্রিজারেন্স প্রপার্টি নেই। গ্লাসটা তো আর বাই রেফ্রিজারেন্স প্রপার্টিকে এক্সিবিট করছে না, গ্লাসের কোনো বাই রেফ্রিজারেন্স প্রপার্টি নেই। কাজেই গ্লাসের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা ইনিশিয়ালি যেমন ছিল, ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে ছিল গ্লাসের ক্ষেত্রে, ও আর বরাবর বা আর এস বরাবর, একই ব্যাপার। সেটা কি এই দিকেই থাকবে, কোনো রকম ভেরিয়েশন হবে না। ও আর বরাবর এই ডিরেকশনই থাকবে, কোনো রকম ভেরিয়েশন হবে না। হ্যাঁ, আমি কিন্তু এই কথাগুলো সবই ইন অ্যাবসেন্স অফ দি স্যাম্পল সেল বলছি, ইন অ্যাবসেন্স অফ দি স্যাম্পল সেল। হ্যাঁ, কোনো রকম অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স নেই, সেই অবস্থায় সিচুয়েশনটাকে এটাকে বলতে চাইছি। পারলে সবাই ফলো করতে এখান পর্যন্ত যেগুলো বললাম? হ্যাঁ, হয়েছে? ক্লিয়ার হয়েছে? এগোবো? হ্যাঁ স্যার। এবার দেখো এই অ্যানালাইজারটাকে যদি এই N1 পজিশনে রাখি, অ্যানালাইজারটাকে যদি N1 পজিশনে রাখি, তাহলে অ্যানালাইজারটা কি দেখছে? অ্যানালাইজারটা বেসিক্যালি এই যে অ্যাঙ্গেলটা ROT, অ্যানালাইজারটাকে যদি N1 পজিশনে রাখি, অর্থাৎ এই OY প্রাইম এই লাইন বরাবর অ্যানালাইজারের অপটিক অ্যাক্সিসটাকে রাখি, তাহলে এটা ROT এই অ্যাঙ্গেলটাকে এক্স্যাক্টলি বাইসেক্ট করছে। কোয়ার্টজ প্লেটের যে ইলেকট্রিক ফিল্ড সেইটা ওটি বরাবর কাজ করছে, গ্লাস প্লেটের যে ইলেকট্রিক ফিল্ড সেইটা ওআর বরাবর কাজ করছে। অ্যানালাইজারটাকে যদি N1 পজিশনে রাখি, তাহলে ওটির যে কম্পোনেন্টটা, ওটি ইলেকট্রিক ফিল্ডের যে কম্পোনেন্টটা এই অ্যানালাইজারে এসে পৌঁছবে, ওআর এরও ঠিক একই রকম কম্পোনেন্ট অ্যানালাইজারে এসে পৌঁছাবে। অর্থাৎ গ্লাস প্লেট আর কোয়ার্টজ উইল অ্যাপিয়ার অ্যাজ ইকুয়ালি ব্রাইট। কোয়ার্টজ প্লেটে ইলেকট্রিক ফিল্ড ওটি বরাবর, গ্লাস প্লেটে ইলেকট্রিক ফিল্ড ওআর বরাবর। অ্যানালাইজারটাকে যদি N1 পজিশনে রাখি, তাহলে কোয়ার্টজ এবং গ্লাস দুটোই ইকুয়ালি ব্রাইট এরকম ভাবে অ্যাপিয়ার করবে। ইজ দিস ক্লিয়ার? ইয়েস স্যার। এবার তুমি স্যাম্পল সেলটাকে বসাও। হ্যাঁ, এবার স্যাম্পল সেলটাকে বসাও, তাহলে কি হবে? স্যাম্পল সেলটাকে যদি বসাও, তাহলে তো তোমার এটা রোটেট করে যাবে, ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন গুলো রোটেট করে যাবে। কোয়ার্টজ থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটা কি ওটি বরাবর ইলেকট্রিক ফিল্ড, আর গ্লাস থেকে যে লাইটটা বেরোচ্ছে সেটার ইলেকট্রিক ফিল্ড কি ওআর বরাবর। দুটোই তো লিনিয়ারলি পোলারাইজড কম্পোনেন্ট। হ্যাঁ, এবার যখন স্যাম্পল সেলের মধ্যে দিয়ে যখন আসছে, তখন ওটিটা রোটেট করে OT1 বরাবর হয়ে যাচ্ছে, এবং ওআরটা রোটেট করে R1 এইরকম বরাবর হয়ে যাচ্ছে। দুটোই একই রকম সেন্সে একই অ্যাঙ্গেলে রোটেট করে যাচ্ছে, ফাই অ্যাঙ্গেলে রোটেট করে যাচ্ছে। TOT1 সমান ফাই, ROR1 এইটা সমান ফাই। তাহলে এখন তোমাকে বুঝতে পারছো, যদি N1 পজিশনে থাকে, N1 পজিশনটা কিন্তু R1 ও T1 এইটাকে এক্স্যাক্টলি বাইসেক্ট করছে না। এক্স্যাক্টলি যদি বাইসেক্ট করতে হয়, তাহলে নিকেল প্রিজমটাকে অ্যানালাইজারটাকে তোমার ফাই অ্যাঙ্গেলে রোটেট করাতে হবে ইন দি সেম সেন্স। তাহলে আমি এমন একটা পজিশনে নিকেল প্রিজমটাকে নিয়ে গেলাম যাতে করে R1 ও T1 এই অ্যাঙ্গেলটা বাইসেক্টেড হয়। হ্যাঁ, ইন প্রেজেন্স অফ দি স্যাম্পল সেল, কোয়ার্টজ প্লেট থেকে যে লাইটটাকে আমরা দেখবো সেটা কি ইলেকট্রিক ফিল্ডটা OT1 বরাবর থাকবে, গ্লাস প্লেট থেকে ইলেকট্রিক ফিল্ডটা OR1 বরাবর থাকবে। তাহলে দুটোকেই যদি ইকুয়ালি ব্রাইট দেখতে হয়, তাহলে নিকেল প্রিজমটাকে অ্যানালাইজারটাকে রোটেট করতে হবে বাই সাম অ্যাঙ্গেল ফাই। তো এই N1টাকে যদি আমরা মাপতে পারি, নিকেল প্রিজমের প্রথম পজিশন N1, সেকেন্ড পজিশন N2, এই দুটো ডিফারেন্স যেটা, সেটাই তোমার ফাইকে দেবে। এরকম ভাবে আমরা তাহলে অপটিক্যাল রোটেশনটাকে মেজার করে থাকি। ঠিক আছে, বলো, কনফিউশন থাকলে বলো, আবার বলবো। এটা কিন্তু একটু বুঝতে হবে ভালো করে। হ্যাঁ, কোনো কনফিউশন থাকলে বলো, আবার বলবো। কারো কোনো কনফিউশন বলো?
ঠিক আছে, প্রসিড করি। হ্যাঁ স্যার। ওই কথাগুলি এখানে লেখা আছে। নেক্সট হচ্ছে বাইকওয়ার্ডস পোলারিমিটার। এটাও কিন্তু একদম একই রকম, জাস্ট শুধুমাত্র তোমার ওই এর পরিবর্তে হাফ শেড প্লেটের পরিবর্তে এখানে একটা বাইকওয়ার্ডস প্লেটকে বসানো হয়। হ্যাঁ, একদম একই রকম স্কিম, একদম একই রকম স্কিম। হাফ শেড প্লেট ইজ রিপ্লেসড বাই দি বাইকওয়ার্ডস এন্ড দি হোয়াইট লাইট সোর্স। আমরা আগে মনোক্রোম্যাটিক লাইটের কথা বলছিলাম, সেটাকে রিপ্লেস করে হোয়াইট লাইট করা হয়। এটা বুঝতে পারছো আরো অ্যাডভান্টেজিয়াস, মনোক্রোম্যাটিক লাইটের থেকে polychromatic light বা white source is easily available. So in absence of the sample cell, light from the bicwards is received by the analyzer followed by the eyepiece. অ্যানালাইজারটাকে রোটেট করাতে হবে। ধরো স্যাম্পল সেল নেই, হ্যাঁ, আগে আমরা কি করছিলাম, আগে আমরা দেখছিলাম যে অ্যানালাইজারটাকে এমন একটা পজিশনে বসাতে যাতে করে এই হাফ শেড প্লেটের দুটো পার্টি ইকুয়ালি ব্রাইট হিসাবে অ্যাপিয়ার করে। এখন আমরা কি করব, এখন আমরা তো বাইকওয়ার্ড বসাচ্ছি, আমরা অ্যানালাইজারটাকে এমন একটা পজিশনে বসাবো যাতে করে একটা পার্টিকুলার কালার, গ্রেইশ ভায়োলেট কালার পাওয়া যায়। বাইকওয়ার্ডস থেকে আমরা গ্রেইশ ভায়োলেট কালার পাই। এটার একটা পোশাকি নাম রয়েছে যেটাকে আমরা টিন্ট অফ প্যাসেজ বলে থাকি। অ্যানালাইজারটাকে রোটেট করা হয়, the analyzer is rotated until the tint of passage is obtained when the field of view becomes grayish violet. আগে আমরা কি করছিলাম, অ্যানালাইজারটাকে এমন একটা এতে রোটেট করছিলাম, পজিশনে রোটেট করে রাখছিলাম যাতে করে দুটো হাফই ইকুয়ালি ব্রাইট হিসেবে অ্যাপিয়ার করে। এখন আমরা অ্যানালাইজারটাকে রোটেট করে এমন একটা পজিশনে রাখবো যাতে করে আমরা গ্রেইশ ভায়োলেট কালারটাকে দেখতে পাই, ফিল্ড অফ ভিউটা গ্রেইশ ভায়োলেট হয়। হ্যাঁ, এটাই আমাদের রেফারেন্স। এই পজিশনে যে অ্যানালাইজারটা তাকে নোট করে রাখলাম অ্যাজ R1। এবার স্যাম্পল সেল বসানো হলো, স্যাম্পল সেল বসানো হলে একই কথা, স্যাম্পল সেল যদি বসাও তাহলে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা রোটেট করে যাবে। তাহলে অ্যানালাইজারটাকে R1 পজিশনেই যদি বসিয়ে রাখি তাহলে কিন্তু আমরা টিন্ট অফ প্যাসেজ কালারটাকে দেখতে পাবো না, রাদার আমরা কি দেখবো, আইদার রেড অথবা ব্লু। হ্যাঁ, একটা হাফ, একটা মানে এটা দুটো হাফ, একটা পার্টকে আমরা দেখবো রেড আর একটা হাফকে দেখবো ব্লু। তো ন্যাচারালি আমাদের অ্যানালাইজারটাকে আবার রোটেট করাতে হবে যতক্ষণ না টিন্ট অফ প্যাসেজটা অ্যাপিয়ার করছে। দি অ্যানালাইজার ইজ ফার্দার রোটেটেড, সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যেমনটা দরকার, আনটিল দি টিন্ট অফ প্যাসেজ দ্যাট ইজ গ্রেইশ ভায়োলেট কালার অ্যাপিয়ারস এগেন। এই পজিশনটাকে আমরা R2 হিসাবে নোট করে নিলাম। আগে কি ছিল, পজিশন R1, ইন অ্যাবসেন্স অফ স্যাম্পল সেল R1 ছিল, স্যাম্পল সেলের প্রেজেন্সে পজিশনটা হলো R2। তাহলে যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে মেজার অফ দি অপটিক্যাল রোটেশন, থিটা সমান R2 মাইনাস R1। এরকম ভাবে আমরা তাহলে অপটিক্যাল রোটেশনটাকে মেজার করে ফেলতে পারি উইথ দি হেল্প অফ বাইকওয়ার্ড পোলারিমিটার। আমাদের ল্যাবে যে পোলারিমিটার গুলো আছে সেইগুলো সব বাইকওয়ার্ড পোলারিমিটার। ওকে, এবার এই বাইকওয়ার্ড যে এটাকে দেখো, অ্যাকশনটাকে দেখো। হ্যাঁ, বাইকওয়ার্ড কিভাবে কাজ করে, বাইকওয়ার্ডের ওয়ার্কিং প্রিন্সিপালটাকে দেখো। আমরা তো আগে এটাকে দেখলাম কিভাবে কাজ করে হাফ শেড প্লেটটা, এবার এটা দেখো, ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখো। এখানে দুটো সেমি সার্কুলার প্লেটস অফ কোয়ার্জ দেওয়া হয়। হ্যাঁ, আগে যেমন আমরা কি নিয়েছিলাম, একটা কোয়ার্জ, একটা সেমি সার্কুলার পার্ট কোয়ার্জ ছিল আর একটা সেমি সার্কুলার পার্ট ছিল তোমার গ্লাস। এখানে কিন্তু দুটো পার্টি কোয়ার্জ, এখানে দুটো সেমি সার্কুলার প্লেট, দুটোই কোয়ার্জে নেওয়া হয়, দুটোরই থিকনেস একই রকম, কাট পারপেন্ডিকুলার টু দি অপটিক অ্যাক্সিস, দুটোই কিন্তু অপটিক অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলারলি কাট করা থাকে। হ্যাঁ, মানে অপটিক অ্যাক্সিস গুলো তোমার এইরকম ডটেড লাইন দিয়ে জিনিসটাকে দেখানো যেতে পারে। তো এবার এই কোয়ার্জ গুলোর কিন্তু রোটেটারি সেন্সটা আলাদা, একটা হচ্ছে তোমার এল আর আরেকটা হচ্ছে আর, একটা হচ্ছে লেফট হ্যান্ডেড কোয়ার্জ আর একটা হচ্ছে রাইট হ্যান্ডেড কোয়ার্জ। তো এখানে কি হবে তাহলে, রোটেটারি ডিসপারশন হবে। রোটেটারি ডিসপারশন অফ প্লেন পোলারাইজড লাইট উইল টেক প্লেস while পাসিং থ্রু দি কোয়ার্জ প্লেটস। তো এই থিকনেস গুলোকে এমন অ্যাডজাস্ট করা হয় যাতে করে গ্রিনিশ ইয়েলো পার্ট অফ দি স্পেকট্রা ইজ রোটেটেড বাই 90 ডিগ্রি। হ্যাঁ, গ্রিনিশ ইয়েলো পার্টটা 90 ডিগ্রিতে রোটেট করে যায়। Principal section of the analyzer is kept parallel to the polarizer and greenish yellow part of the spectra will be cut off from the both plate. Principal section and analyze মানে এটা তো ওই গ্রিনিশ ইয়েলো পার্টটা তো 90 ডিগ্রি রোটেশন পারফর্ম করছে। তাহলে আমরা যখন এই অ্যানালাইজারের পজিশনটাকে রোটেট করাচ্ছি, হ্যাঁ, অ্যানালাইজারের পজিশনটাকে যদি রোটেট করাই তাহলে এই গ্রিনিশ ইয়েলো পার্টটা
কাট অফ হয়ে যাবে। ভেনিসিওলা পার্টটা কাট অফ হয়ে গেলে যেটা পড়ে থাকে সেটা উইল অ্যাপিয়ার অ্যাজ বেসড ভায়োলেট, সেইটাই টিন্ট অফ প্যাসেজ নামে পরিচিত। হ্যাঁ, যখন ইনসিডেন্ট লাইটটা এই অ্যাক্টিভ সাবস্ট্যান্সের মধ্যে দিয়ে পাস করছে, এর ভাইব্রেশনটা উইল বি রোটেটেড ডিউরিং দি প্যাসেজ এন্ড কনসিকুয়েন্টলি ওয়ান হাফ অফ দি কোয়ার্টজ উইল অ্যাপিয়ার অ্যাজ রেড, other half will appear as blue. The transition from red to blue is very rapid, and hence by rotating the analyzer by some certain angle, say theta or phi, the colors of the two half can again be brought back to grayish violet. এরকম ভাবে আমরা তাহলে ওই R1 আর R2 এই পজিশনগুলোকে মেজার করতে পারি। অ্যাডভান্টেজটা কি? এই ইনস্ট্রুমেন্টের অ্যাডভান্টেজটা হচ্ছে যে এটা মোর সেনসিটিভ দ্যান দি হাফ সেট পোলারিমিটার, and it can be operated with the white light. হাফ সেট পোলারিমিটারের ক্ষেত্রে এটা কিন্তু একটা পার্টিকুলার ওয়েভলেন্থে ডিজাইন। আমি যদি 650 ন্যানোমিটারের জন্য ডিজাইন করে রাখি তাহলে কিন্তু এটা 480 ন্যানোমিটারের জন্য কাজ করবে না। বাট বাইকোয়াড পোলারিমিটার যে কোনো পলিক্রোম্যাটিক লাইটের ক্ষেত্রে কাজ করে, এটাই হচ্ছে মেইন অ্যাডভান্টেজ। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন থাকলে বলো তোমাদের। এটাই মোটামুটি পোলারাইজেশনে যে টপিকগুলো ছিল সেগুলো শেষ। হ্যাঁ, বিশেষ করে লাস্ট পার্টটায় যে টপিকগুলো ছিল সেগুলো শেষ।